তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, এভাবে অর্ডার দিলেছে। আমরা বুঝতাম পারছি যে যুদ্ধ লাগবেও, যুদ্ধ আর দিত নাই, তারা দিত না, এবং যুদ্ধ অবশ্যই হবে, যুদ্ধ ছাড়া হবে না। তখন আমরা মনে মনে একটা প্রস্তুত নিলাম যে না, যুদ্ধ করতে হবে, কারণ মা বোনের ইজ্জত রক্ষা করতে গেলে আমাদেরকে এইগুলা করতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যুদ্ধদিনের গল্প অনুষ্ঠানে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন নীলকান্ত সিনহা। তিনি 4 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। তো আমরা আজকে তার সাথে কথা বলবো, তার যুদ্ধে যাওয়ার গল্প শুনবো এবং যুদ্ধে কি কি হয়েছে সব জানবো। কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, আপনি ভালো আছেন তো? জি, আমিও ভালো আছি। তো আজকে আমরা আপনার কাছ থেকে জানবো আপনি কিভাবে যুদ্ধে গেলেন, কারণ অনুপ্রেরণায় গেলেন, বা যুদ্ধে যাওয়ার সময় কি প্রতিবন্ধকতা হয়েছিল সেগুলি। তো প্রথমেই, যেহেতু এখন মার্চ মাস চলতেছে এবং 7ই মার্চ মাত্র কিছুদিন আগে গেল, তো 7ই মার্চ হচ্ছে আমাদের ঐতিহাসিক একটা দিন। 7ই মার্চের কারণেই আসলে আমরা যুদ্ধে যাওয়ার আহ্বান পাই এবং যুদ্ধে যাওয়ার মতো দুঃসাহসিকতা আমরা দেখাতে পেরেছি এবং যুদ্ধ জয় করেছি। তো প্রথমেই আপনার কাছে শুনবো, আপনি কি 7ই মার্চের যে ভাষণটা সেটাকে আপনি শুনেছিলেন কিনা, এবং শোনার পরে আপনার কি উপলব্ধি হয়েছিল? ধন্যবাদ। এই ঠিকই আছে, 7ই মার্চ ঐতিহাসিক মার্চ। এই 7ই মার্চের ডাকেই, আমরা বঙ্গবন্ধুর ডাকেই আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। আমি এর আগেই তো আরম্ভ হয়ে গেছে, অসহযোগ আন্দোলন চলছে। আমি সরকারি চাকরি করতাম 1967 ইংরেজি থেকে আমি সরকারি চাকরি করি। তখন আমার বয়স 22। তো অসহযোগ আন্দোলন এর আগে চলে গেছে। আচ্ছা, দেশটাই এই পূর্ব পাকিস্তান শেখ মুজিবের কথাই চলতো। আমি শেখ মুজিব সাহেবকে চিনি 66 ইংরেজি থেকে চিনি, এর আগে তো আমি চিনি না। এর আগে তো আমার পড়ালেখা 66, আমি তো বুঝি না, এর রাজনীতিক আমি বুঝি না। তো যাই হোক, আমি যখন সরকারি চাকরি করি তখন শেখ মুজিবের কথাবার্তা এইগুলো ভালো লাগে। 66 6 দফা, এরপর 69 গণ আন্দোলন, 70 ইলেকশনে তো আমরা জিতলাম, শেখ মুজিব জিতলো। একেবারে 167টা না 169টার ভিতরে 167টা ভোট পাইয়াছে, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এরপরে দেখা যায় ইয়াইয়া খান, তখনকার দিনের পাকিস্তান সামরিক বাহিনী জনতা, এ দেয় নাই, দিতেছে না, তারে দিতে না দিয়া যে নানা টাল বাহানা আরম্ভ করছে। এইভাবেই আরম্ভ হয় আর কি। তো 7ই মার্চ হল ঐতিহাসিক, এবং উনি যেভাবে কথাবার্তা, এটা একটা সাংঘাতিক 19 মিনিটের মাত্র ছিল। তো আমি ঢাকা যেতে পারি নাই, সিলেট থেকেই, আমি সিলেটে চাকরি করি। তবে অসহযোগ আন্দোলন ছিল, কাজ করতো না, মানে সরকারি যত অফিস আদালত বন্ধ থাকতো, তবে হরতাল দিত না। গরিব মানুষ যাতে রিক্সা চলে খাইতে পারে, ছোটোখাটো কাজ করতে পারে, এইগুলো সব ছিল, বন্ধ থাকতো। যেমন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, অফিস আদালত, এগুলো। কিন্তু আমাদেরকে আবার বেতনও দিত। মানে এক কথায় শেখ মুজিব যা বলতেন এইটা চলতো। শেখ মুজিব বলতে ডিসি অফিস ঘেরাও করলো, বাঙালি শেখ মুজিব যদি বলতে যে এইভাবে এতর জন্য প্রিয় আর কি, তা মানে কল্পনা করা যায় না। সবাই শেখ মুজিব যে কথা বলতেন সেরকমই কিছু সংখ্যক যে মুসলিম লীগার বা এটা ধরা যায় না, যে আমরা চিনতাম নাই তারে, বা ওই যে জামাত, এটা জামাত বুঝতামও না, এরা জামাত বোঝা দিত না। তো কিছু সংখ্যক মুসলিম লীগার ছাড়া আর আস্থা বাংলা, মানে পূর্ব পাকিস্তান, তখন ধরেন পূর্ব পাকিস্তান ও শেখ মুজিবের কথাই চলতো, শেখ মুজিবের সব কিছু চলতো। তো আমরাও শেখ মুজিবে, আমরা তখন ইয়ং মানুষ, 21-22 বছর বয়স, শেখ মুজিবের কথা আমরা খুব মানে এমনভাবে কথা বলতেন আর কি, উনি যেমন আপন করে নিতেন সবরে আর কি। আমরা উনি যদি বলে যে আজকে মানে যা ইচ্ছা তাই করলো, আমরা পারতাম, আমরা তো ইয়ং তো তখন। উনি যখন, আমি ওনাকে প্রথম দেখি ইলেকশনের সময়, উনি সিলেটে ছিলেন, রেজিস্ট্রি মাঠে, আমি একটা বক্তৃতা আমি দেখি আর কি, দেখি, এবং ওনার প্রতি একটা, ওনার যে চাল চলন, কথাবার্তা, পাইপ টানা, এই যে তার যে স্টাইল, এগুলো আমার আকৃষ্ট করতো। আচ্ছা, যুবক তো আমরা আকৃষ্ট করতো। এমনকি তখনকার দিনে, আজ থেকে 50 বছরের কথা কইলাম, তখনকার দিনে আমি ওনার মতো অনেক কথা বলতে পারতাম। মানে শুধু আমি নয়, অনুকরণ করতে ওনার কথাগুলা, যে মূল্যবান কথাগুলা, আমি অনেক জায়গায় ওনার কথা মানে বলিয়াও, কিন্তু আমি যাইবার সময়, যুদ্ধে যাইবার সময় কিন্তু
আমার ডাকাইতে এবং আমাকে এবং অন্য মানুষকে ডাকাইতে ধরছে, কিন্তু ওনার কথাগুলো মানে দিয়ে আর কি আমি নিজে চিন্তা করছি যে এইগুলা কথা বললে কিন্তু আমি বাঁচতে পারবো বা ওদেরকে বাঁচাইতে পারবো। এইভাবে আমি কথা বলতাম আর কি, শেখ মুজিবের মধ্যে কথা বলতে পারতাম, শুধু আমি নয়, তখনকার দিনে যে একটু সচেতন যারা এইভাবে বলতো আর কি। তো এই হিসাবে আমরা অফিস থেকে যেখানে থেকে শেখ মুজিবের কথাটাই আলোচ্য বিষয় এইগুলোই থাকতো। এক কথায় ওনার এই শেখ মুজিবের কথা 7ই মার্চের ভাষণের এই যে ওনার যে এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, এই যে অনেক কথা আছে, কিন্তু উনি কিন্তু ট্যাক্টফুলি বলছেন, এগুলা সাংঘাতিক মানে চিন্তা করতে হইব। উনি কেউ কথাই বলে না, এটা কিন্তু অলিখিত, কেউ মানে দেয় নাই তারে, ওনাকে এইটা দেয় নাই, উনি আমার গড গিফটেড, কথাবার্তা গড গিফটেড বলছে। উনি কেউ কোথায় প্রয়োজনায় উনি কথা বলেন নাই, উনি নিজের থেকে যা কিছু বলছে, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, এভাবে অর্ডার দিলেছে। আমরা বুঝতাম পারছি যে যুদ্ধ লাগবো, যুদ্ধ আর দিত নাই, তারা দিত না, এবং যুদ্ধ অবশ্যই হবে, যুদ্ধ ছাড়া হবে না। তখন আমরা মনে মনে একটা প্রস্তুত নিলাম যে না, যুদ্ধ করতে হবে, কারণ মা বোনের ইজ্জত রক্ষা করতে গেলে আমাদেরকে এইগুলা করতে হবে। তারা আমাদেরকে একটু দেখতে পারতো না, আমরা বুঝতাম তারা তো বড় থাকতো অফিস আদালতে, আমরা যেমন আমরা একটু মানে দক্ষ দেখাই বা তারা ভালো পাইতো না, পশ্চিম পাকিস্তান ভালো পাইতো না, এটা আমরা বুঝতাম। তো এটা গরিব লেভেলে বা অন্য লেভেলে বুঝতো না, তো আমরা বুঝতাম, চাকরি করি তো আমরা বুঝতাম। তো শেখ মুজিব যখন এই ডাকটা দিলেন, 7ই মার্চের ডাক দিলেন, খুব ট্যাক্টফুলি, কিন্তু এই সময় কিন্তু প্লেন ঘুরতেছে, যদি কোনো কিছু হয়, আমি ডাকাত গেলাম না, আমি গেছি না এটা ডরাইয়া আর কি, ডরাইয়া যদি বম টম ফেলায়, এই আর্মিরা ঘুরতেছে, আর্মিরা চেষ্টা করতেছে, যদি স্বাধীনতা দিলায়, যদি ঘোষণা দিলায়, ও শেষ করে দিব তারে, আমরা বুঝতাম পারছি। আমি গেছি না এই জন্য, আমরা তো একদম সুরমা মিল আমি যেতে আসলাম, আমরা তখন এই নমুনা ট্রেন ছিল না, সুরমা মিল করে একটা ট্রেন আসছিলো, এই ট্রেন রাত 8টার সময় একটু সকালে গিয়ে পৌঁছতাম। তো এইটা আমরা বহু মানুষ গেছে, আমি যাই নাই, এই জন্য যাই নাই যে আমার একটা ডর ছিল, আর চাকরিয়ান আর এই সময় এই নমুনাটা করতে পারে মানুষ, তো মানে অজস্র, এটা মানুষ তো অজস্র মানুষ, ইটা মারতে লাভ নাই, কত মানুষ যে কত ভাই গেছে আর কত যা, আর ইতার সীমা সংখ্যা নাই। আচ্ছা, এখন আমি এই জন্য যাই নাই, আমি রয়ে গেছি, রইয়া আমরা কিন্তু শেখর ডাকে যাই গিয়ে পটাপট, যেন মিটিং হয় আমরা চাই বাগর বাচ্চা শেখ, মানে তার এই কথাগুলো শুনবার দেয় আর কি, আমরা খুব আরাম, আর ওইগুলো স্পিড জন্মায়, এই কথাগুলা যেমন শরীরে রক্ত গরম হয়ে যায়, বুঝছো, এই নমুনারে যায়। তখন আমি যাই নাই, তাই আমি শুনছি যে আমার এটা ট্রেনজিস্টার ছিল, আমার একটা ন্যাশনাল ট্রেনজিস্টার ছিল, তখনকার দিনে ন্যাশনাল জাপান এটাই ভালো ছিল আর কি। তো এটাই আমার সঙ্গী এবং এটাই আমার বন্ধু, আমি সকল সময় ওটা থাকতো আমার লাগে। আমার একটা রেডিও ছিল ঘরে, এটা ক্যাথি, এটা ব্যাটারি, এটা বড় না, তো আমার একটা সিঙ্গার, এটা লেদার, ছোট্টটা লেদারের মতো, ওইটার একটা সুন্দর একটা জাপান, এটাই আমি শুনতাম আর কি। তো আমি সব খবর পাইতাম, যখন যেটা খবর পাইতাম আর কি। এই তো ওরা ডাকে গেলাম, আমরা বুঝতে পারলাম এবার ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, আমরা বুঝতাম পারছি যে যুদ্ধ আরম্ভ হয়ে যাব, বা এটা আমরা মানে যখন উনি ভাষণ দিলেন, তারপরে কি ভাষণটা আপনি রেডিওতে শুনেছিলেন? রেডিও শুনছি, রেডিও শুনছি। শোনার পরে মানে কিরকম যে স্পিড চলে আসছে, আমাদের যুদ্ধে যাইতে হবে, এই স্পিড চলে, আমরা বুঝতে পারছি যে এবারে সংগ্রাম, এবারে তোমাদের যা কিছু আছে তাইলে ঝাঁপিয়ে পড়ো, এই যে কথা আছে না, কোথায় কোথায় আবার কইছে, আবার একটা কথা কইছে, তোমাদেরকে আমি ভাতে মারবো, এটাই মারবো, আবার পরক্ষণও কইছে যে তোমরা আমার ভাই, মানে কথা বলতে বঙ্গি জানতো ভদ্রলোকে, যে নরম এই কথা কইতো, এবং এইভাবেই আবার নরম করে, মানে এরা তো চায় যে একটা কিছু কোক, আর আমরা দেশ বিদেশের ঢের মারলাই, আমরা বুঝতাম। তারপরে 7 মার্চের পরে যখন 25শে মার্চে, যে না 7 মাসের মধ্যে তার জন্মদিন 17 মার্চ একটা থাকি যায়, ওটাও একটা হইছে 17 মার্চ, তখন হইতো। তবে আমরা বুঝতাম যে আমরা যুদ্ধ, আমরা এই সময় আরম্ভ হয়ে গেছি, আমরা যেমন মনে মনে দুর্গ গড়ে তুলো, জায়গায় জায়গায় তুলো, আওয়ামী লীগের নেতৃত্বে এই নমুনা, তখনও সবও আওয়ামী লীগ, মানে কলা গাছও আওয়ামী লীগ আর কি, ওলা বুঝিলাম, যদি এই কলা গাছটা দ্বারা এই কলা গাছও পাস করবো, শেখ মুজিব দরকার নেই, কলা গাছও দেওয়া দিত আর কি। অনেক জনপ্রিয় নেতা পারত না, মানে আওয়ামী লীগ গতি কলা গাছ হয়ে যায় আর কি, ওই জাতীয় তার একটা জনপ্রিয়তা আছে। একমাত্র সুরঞ্জিতের এই যে দিরাই সুরঞ্জিত বাবুর এটা বাদে আর সবও মানে তার সুরঞ্জিত ফেল করবার দেয়, তাই না 2-3 বার আইছেন ওই জায়গাতে আর কি, এইভাবে তাই আইছেন পার্টিটা। তো যাই হোক, পাস করছেন খুব বড়োভাবে, কিন্তু তখন তো দেয় না, ইয়াইয়া খানা ছিল, আইব খানের যাওয়ার পর ইয়াইয়া খানা ছিল, ইয়াইয়া খানা দেয় না। ভুট্টো, ইয়াইয়া খানও তো খারাপ নয়, কিন্তু ভুট্টো এই নমুনা একটা চালাকি করে আর কি। ভুট্টো এই দেশে পাস করে, তার আমরা 7 কোটি, তারা 5 কোটি,
ওই হলো 12 কোটি মানুষ, আমরা 7 কোটির তো বড় না নিয়ে দেয় না তারে। তারপর না দিয়া মানে তারা চায় না যে বাঙ্গাল মানে কোনোদিন এখানে গিয়ে বোক, এটা চায় না, স্বাধীন হোক, সেটা তারা মানে পশ্চিম পাকিস্তান চায় না। তখন শেখ মুজিব তো ট্র্যাক্টফুলি এটারে করছে, স্বাধীনতার ঘোষণা তো দিলিল ওটা, তোমাদের যা কিছু আছে শত্রুর মোকাবিলা করতে হবে, এই যে কথাটা এটা তো করিল তো। কিন্তু এরা আবার ধরতে পারে না, এরা একটা বুদ্ধু জাত। বুদ্ধ বলতে আমরা জেলা ব্রেন, তারা তো ব্রেন এই নমুনা নাই, ব্রেনটা তারা ডাল, কথা বুঝছো নি, তারা আমরা চান্স লর যে দেখি আমি একটু চান্স পাইলে দিব, কিন্তু এই চান্সটা পান না বলতে শেখ তো ওই যে কইল, তোমরা আর যদি মানুষ মারো, রংপুর মানুষ মারছো, চট্টগ্রাম মানুষ, ঢাকা মানুষ মারছো, এই অনেক মানুষ মানে মারছো, আর যদি মারো এখন তোমরা বেরেকে চলে যাও, তোমরা আমার ভাই, ও ধো আবার কই দিচ্ছে। বিহারি পাকিস্তানি তো আমরা বাই না, এরা তো পশ্চিমা, এরা তো বাঙ্গাল না। তো তখন এই যে আবার কয় তোমরা বেরেকে চলে যাও, তোমাদের সাথে আমাদের কোনো সমস্যা নাই। এই যে আর্মির যে তারা কোথায় কোথায় সামরিক শাসন আরম্ভ করিত, সামরিক শাসন তারা খালি আইব খান, ইয়া খান সবও তারা সামরিক শাসন আর কি, এটা তারা খালি মার্শাল ল জারি। তো ও মার্শাল ল ও কইলে তোমরা মার্শাল ল মানে সামরিক শাসন উড্র করো আর এটা বেড়াকে নিয়ে যাও, ও যে কইছে এটা তো আবার পয়েন্ট ঠিক আছে, কিছু করতে পারে না, এটা পলিটিক্যাল তো মারতে পারে না, আর ও তারা কিছু করতে পারে না। কিন্তু 15 মিনিট মানে 19 মিনিট মাত্র বক্তৃতা দিচ্ছে আর কি। ও 19 মিনিটের ভিতরে আমরা বুঝে নিলাম যে আমরা ওরা যেতে দিব, ও আমরা যাই কি, আমরা আর কের কথা শোনার দরকার নাই, ও শেখ মুজিবের কথাই আমরা যাই আর কি। আমরা তার বসে থাকতে পারি না, চাকরি তো এটা কি তার কোন চাকরি করতে হয়, ও না, এটা তো বহু অত্যাচার, এটা তোমরা কল্পনা করে যা মাথাও যায় না তোমার সামনে। এই নমুনা অত্যাচার তারা করতো, যেটা নাকি এটা অস্বাভাবিক, মানে বুঝা মানে কইতাম পারতো না। তো এরপরেও আমরা যে তুই না গিয়ে উপায় নাই, আমরা মারিলিব, আমরা মারি লিব। এরপর তো সাম্প্রদায়িকতা আরম্ভ করলো, হিন্দু মুসলমান, এই ধুপা নাফিত চামার কামার ইতারেও মার, এরা তো কোনো রাজনীতিবিদ না, এ কামার দা বানায়, কুলার বানায়, নাফিত চুল কাটে কিচাতে পরে জুতা বালিশ করে ওগুলো মারা, ইতার মারার তো মারা নাই, ইটা ছাড়া তো ওইতারেও মারে হিন্দু অপরাধেরারে কই আনছে ইন্ডিয়ান এরগি দেশটা, তোমরা আও হেটা আইছে। মালয়েশিয়া কই একটা জাত আছে, মালয়েশিয়াও মানে তার ভিতরে অশিক্ষিত মানুষ সকল পাহাড়ি, ও এরারে আনিয়া এইসব মারায় আর কি। তারা পাঞ্জাবিরা একটু শিক্ষিত, এরা অন্য নমুনার থাকে। আমি গেলাম গিয়া যাওয়া তো বড় কষ্ট। আচ্ছা, আমরা আরেকটু শুনতে চাবো যে 25শে মার্চের যখন মানে রাত্র কালো রাত্রি হইল, মানে যে রকম নির্যাতন চললো ঢাকায়, এই দিন আমি সিলেটে আছি আমি, তখন আমি জিন্দাবাজার থেকে আমি গেছি শাহপরান, গাড়িয়ে গেছি, আমি তো জানি না, তখন তো আনন্দ, জীবন থেকে নেয়া একটা ছবি আছিল তখন, জীবন থেকে নেয়া এটা একটা ক্যাসেটটা বাজে আমরা কয়েকজন বন্ধু বান্ধব আমরা গেছি আর কি। এটা মাজার, এমনিও মাজারটা যেটা ঘুরিয়ে আইবার সময় দেখে যে ঈদগার এখানে বড় বড় গাড়ি হল, ঈদগার এখানে বড় বড় গাড়ি হল আইদের, এই সময় বোধ হয় রাত 2:30-3টা 25শে মার্চ। আমরা এর আগে তো জীবন থেকে নেয়া গানটা মানে এটা বাজের আস্থা শহর বাজের, বুঝে নিয়ে আমার জনপ্রিয় আমার ঘরে রক্তে রাঙানো আর কি, এটা গান আছে, এটা জীবন থেকে নেওয়া এটা বইয়ের নাম আর কি। তো এইটা চলতো খুব বেশি, তখন তো আমরা এটা ক্যাসেট বেসেট নাই, রেকর্ড ছিল, রেকর্ডে বাঁচত আর কি, বড় বড় সাইকেলের রেকর্ড, এইগুলোই বাঁচত। তো ওগুলো বাজে আর আমরা ঘুরিয়ে আইরাম, শাহপুরান থেকে আইতেছি, ওই সময় দেখা যায় হঠাৎ বড় বড় গাড়ি হল, সিলেট তো বড় বড় গাড়ি হল, এটা মানে তখন তো ক্যান্টনমেন্ট নাই, এগুলা ক্যান্টনমেন্ট নাই, কই থাকে কিটা আর্মি তো তখন আমরা বুঝি না, আমরা তো ক্যান্টনমেন্ট নাই, তো নাই। তখন বড় বড় গাড়ি এখন হঠাৎ দেখা যায়, আমরা ফলো করে, আমার কার আসছিল 691 নম্বর গাড়ি, এটা একটা স্ট্যান্ড আসছিল, ও আর্মির মতো আমরা রাখতাম আর কি, এটা ফ্ল্যাগ টাঙ্গাইতাম আর ফ্ল্যাগ রাখিয়া, তো ফ্ল্যাগ আসছিল না রাইত, তো এটা স্ট্যান্ডটা দেখে তারা বুঝতে পারে না রাইত, আমরাও তারা মনে করে বোধহয় তারা অফিসার বোধ হয়, কিন্তু আমরা তো পাবলিক, নম পাবলিক। আমার লোক একজন পীর একজন আসেন, বাচ্চা বয়সী পীর, ওগুলো আমরা চাটা দেয় আর কি, রাইতে আমরা চাটা দেয়, আমি আর রূপসাব আসেন, ও সদাগর রূপসাব আসেন, তো আমরা মাজারটা বৃহস্পতিবার আসেন, মাজারটা ঘুরিয়ে যেমন আইতাম আর কি। ও সময়ও আরম্ভ হইল, ও পুল বাঙ্গিল, মানে পুল একটা বাঙ্গিল আর কি, ছোটো ছোটো কালভার্ট আছে, এইগুলো বাঙ্গিল। ও যেমন আমরা তো পাবলিক, তারা মনে হচ্ছে রাস্তার বিভিন্ন জায়গায় বাঁধতে চার আর কি, আমরা পড়ে গেলাম বিপদ, তাড়াতাড়ি করে তারা বলে আমরা বুঝে নিল পাবলিক, ও বার করে দিল তারা। এর ভিতরে আমরা চিনরা আছে,
টেইলারিংয়ের মানুষও আমরা চিনে জিন্দাবাজারে, এই এটা তো তারা নিল এটা ও পার করে দিল। আর পার করতেও তারা বুঝলো, এরা বুঝলো যে এরা তো পাবলিক, মানে তারা আর্মির গাড়ি নাই, কার এইটা আর্মির নাই, তখন তো বড় গাড়ি তো ঘুরাইতে পারে না, তখন কিছু করেন না, তখন তারা বুঝে ওয়ারলেসে কিছু, এটা তো বুঝি না আমরা, ওয়ারলেসে কিছু হয়েছে, এই একটা আমরা ও ফলো করে ও গুলি করে দিলাম আমরা রে বাক্কা দূর থেকে 25শে মার্চ। আর আমরা কুমারপাড়ার ভিতরে রাস্তা আছে, করিমগঞ্জ সাউথ করে একটা জায়গা আছে, ওইদিকে আমরা ছোটো গাড়ি তো ওদিকে ফালেও আমরা রাস্তা আমরা চিনি, রাস্তার ভিতরে হামাই গেলাম আর কুমারপাড়ার ভিতরে হামাই গেলাম, হামাইয়া সদাগর টোলা হইয়া ও গাড়িটাও থইয়াও গেছি কেন। আর তারা আর কিছু করছে না। ওই কুমারপাড়া, এই কুমারপাড়া থেকেও আমি আমরা দুইজনে দৌড়িয়াইয়া আমরা ঢুকলাম। গুলি করে আমরা লাগছে না, এটা আমরা প্রোটেকশন আছে, বহুত বছর লাগছে না। আর তারা আর এদিকে আমরা গাড়ি যাইতো না, ছোটো রাস্তা, ছোটো রাস্তা, তার গাড়ি তো বড় বড় গাড়ি, বিরাট বিরাট গাড়ি লইয়া আসছে তারা, জানে না। আপনাদের গাড়িটা কি করলেন? ফালাই গেছি, ফালাই থেকে 691 নম্বর গাড়ি ফালাই দিয়ে গেছি আমরা, এটার দরকার নাই, ওরা থুইয়া আমরা বাকি গেছি গিয়া, তো আমরা নিরাপদ জায়গা গেছি। আমি থাকতাম দোতলা বাসায়, আমি একা থাকতাম, একটা রুমে থাকতাম একা, তো আমি বিয়া টিয়া করি নাই, একা থাকতাম, খুব নতুন ঘর, প্রোটেকশন, দোতলা একটা ঘরে থাকতাম। ওই গিয়ে আমি কেবল ঘরে ঢুকছি, ঢুকিয়া কিচ্ছু বুঝি নাই। তারপরে আমরা তো রাত্রে আনন্দ ঘুমাইছি না, তো শুধু আমরা না, এইভাবে বহু মানুষ ঘুমাইছে না। জিন্দাবাজার বন্দরবাজার তো ঘুমাইও না, খালি ফুর্তি ফার্তা করতে আসে, মানে অসহযোগ আন্দোলন আর দুম নাম খাওয়া দাওয়া চলে আর কি। তখনকার দিনে হোটেলগুলো ভর্তি থাকতো, এই জিন্দাবাজার যে হোটেল আসছিল তো ভর্তি থাকতো, মানুষ বইতো। তখন রমজান মাস আর কি, ঈদের সময় জেলা থাকে, ওলা থাকে। তো যাই হোক, আমরা নিরাপদে গেলাম গে, নিরাপদে পরের দিন থেকে তো বুঝায় যায় আর কি, রেডিওতে আরম্ভ হইল কোয়া এই। তখন আমরা খুব ঘাবড়াই গেছি যে কীতা করতাম। তখন আমি, আমার এক বাতিজা থাকতো, আমার লগে বাতিজা থাকতো, তো ওটার লইয়া আমরা গ্রামের বাড়ি যেতে গেলে আমরা চিন্তা করতেছি কীভাবে যাই, শহরে থাকা যাবে না, আমার বুঝে দিছি। তখন রাস্তা এলো, একটা এলো সারটিগড় রাস্তা, আমার বাড়ি বুলাগঞ্জ, সারটিগড় রাস্তা। তখন এখন যে ওই যে কিতা স্কুল একটা আছে না, ক্যাডেট, এইটা আর্মিরা আছে, আর্মিরা তখন আছে, ও আইছে তারা আর্মিরা সারটিগড় থেকে এইদিকে আইছে, আমরা আর যেতে পারি না, এইদিকে যেতে পারি নাই। আর একটা বিডিআর ক্যাম্প আছে আখালির, এইদিকেও তারা বিডিআর ক্যাম্পটা দখল করে তারা রয়ে গেছে। আর ছাতক, আমার বাড়ি যেতে গেলে ছাতকে যেতে হয়, না হয় কোম্পানিগঞ্জে যেতে হয়, এই যে রাস্তা। কোম্পানিগঞ্জ তখন না, কোম্পানিগঞ্জ নাই, মানে সারটিগড়িয়া যেতে হয়। ও তো দুইটা যেতে পারলাম না, ব্লক হয়ে গেলাম। ব্লক কেনা সিলিং মারে আরম্ভ হইলো, সিলিং আরম্ভ হইলো। তখন আমরা গাঁথা খোলা আরম্ভ হইলো, ওই যে সাইজ গাঁথা খোলা আরম্ভ হইলো, বিমান আইলেও আমরা ঢুকে যেতাম, এইভাবে আরম্ভ হইলো আর কি। আর কারফু দেওয়া আরম্ভ হয়ে গেলো। যখন কারফু ভাঙে তখন আমরা দৌড়ে যেমন সিগারেট পান, সিগারেট মানুষ লই এটা যায় খুব তাড়াতাড়ি করিয়া। আর তখন দেখা গেল এরা একটু এই যে মুসলিম লীগের এরা না, এরা তো একটু লিডার পার্ট, ওই যে জামাতে ইসলামের যে মোল্লা সাহেব হল, এটার দেখতাম না, এসব কই থেকে তারা ওই যেমন তারা একটু অন্য নমুনা আরম্ভ হইলো। তো যাই হোক, আমরা তো চিনি নাই তারে। আর এইবার আমি বুঝতাম, বললাম যে আর থাকা যেত না, আমি যেতে গিয়েব। আমি 2বার পাঞ্জাবের হাতে পড়ি আর কি। আমি বাড়িতে আর পারলাম না, যেতাম ও শিলং মারে, আর আমি বাতিজা গেল গিয়ে আমি যেতাম পারছি, মানে আমরা যখন মানুষ যখন দেখে তখন শিলিং মারে আর কি, তখন আর যাওয়া যায় না। আমি আবার ঘুরি, মনে করলাম বাতিজা গেছে যেতে পারছি, কিন্তু বাতিজা গেছে কি আমি যেতে পারছি না, আমি রয়ে গেছি। তখন এতে গিয়ে বাড়ির সবাই চিন্তা করতেছে আমি মারা গেলাম নাকি, তো বোঝা যান না, শহরেও থাকি। তো এরপরে কি আপনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত? আমি বুঝতে পারলাম আমি যেতে গিব, মানে যুদ্ধে না, তখন আমি ইন্ডিয়া যেতে গিব, নিজের নিরাপত্তার জন্য আমি ইন্ডিয়া যেতে গিব। ইন্ডিয়া ছাড়া তো আমার নিরাপদ নাই, আমি তো রাস্তাঘাট চিনি না, কী করা যায়। ওটার অন্য আমি বই দিচ্ছি নিচে, মানে আমি সবসময় চাই মানুষের লোক থাকতাম আর কি, আমার ঘর তো নিরাপদ না। আমি তো তখনও যত কারফুট ছাড়ে তখন আমি মানুষের লোকে থাকতে চাই, মানুষের লোকে থাকলে তবুও তো বোঝা যায় না। তো তখন আমি তো আবার মসজিদে ঢুকতে পারি না হিন্দু থাকায়, তখনও আমি অন্য বই রেছি, সিঁড়িত বইছি, দিচ্ছে সিঁড়িত বই রেছি। তখনও মসজিদে মানুষ বার হয়, এরার লোকে আমি আটিয়া যাই, যে চিনি না, এরার লোকে যাই আর কি, মানুষের মনে করে ওটা আর কি, ওটাও ঘুরি। তখন আর্মিরা দেখি, আমার কালেক্টর এখানে পাইছে, আমার তো প্যান্ট শার্ট লাগাই পাইছে, পাইয়া মানে চেক করছে আর কি, আটটি পাইছে, এগুলো তুমি পুলিশ নি, আর্মি নি, ছাত্র নি, তা কর, ও তো আমি স্টুডেন্ট না, ছাড়ি দেয়। এইবার সব ধরে চেক করে ছাড়ে। হেড অফিস হলে তোর এখন যে ডিসি অফিস আছে এখানে তারা থাকতো আর কি, আর্মিরা থাকতো,
তো এই দিয়ে গেলেও ধরতো আর কি। তো যাই হোক, আমি এইভাবে তারা তো পড়ি একদিন। এরপরে আমি মসজিদে গেলাম গিয়ে আর কি। মসজিদের ধরো আমার শাহাবুদ্দিন নামে একজন মানুষের আমার চিনত মসজিদ থেকে। বাবু কইয়া বলিছে, আরে বাবু আপনি কিতা করা? তখন বাবু তো বহুত বড় মারাত্মক, বাবুগুলি তো যে কোনো দিন ইন্দু। আর আমি বলেছি হ্যাঁ, কিন্তু এমনিও কর যে বাবু বালা নেই, বাবু কিতা আপনি? আমি বলছি বাবু নাই, আমি ও আমার একটা নাম কইলাম, মুসলিম নাম কইলাম। হ্যাঁ বুঝলিছে, তো ঠিক আছে দাদা আপনি এই কোনো সমস্যা নাই, আমি আপনার দিব মনে, আমি পার করে দিব মনে। ও তার বাড়িতে নিলে, তার বাড়ি মুন্সিপাড়া, মুন্সিপাড়া। তো তার এখানে নিল গিয়ে আমারে, এখান থেকে নিল গিয়ে। এখন আমি চিন্তা করলাম তার এটাও নিরাপদ না, তাই এই সময় কিন্তু মুন্সিপাল অপারেশন হয়ে আছে, পুলিশ লাইনের পিছন তো, এটা অপারেশন হয়ে গেছে কিন্তু নিরাপদ, তার জন্য নিরাপদ, কিন্তু আমার জন্য নিরাপদ না। না, আমি তো বাইরের লোক। তো যাই হোক, তার রুম সুজায় আমার রাখছে। আর মানে কোন মাস চলতেছে? ও লোকইয়াও এপ্রিল শুরু হয়ে যাচ্ছে এরকম না, ও মার্চ, এপ্রিল প্রথম, এপ্রিলের ফার্স্ট উইক। এটা তো মনে থাকে না, কি দিন কিতে মনে থাকে না। ও গেছি, তো যাওয়ার পরে তার সাথে খুব খাওয়া দাওয়া, কিন্তু খাওয়া দাওয়া তো আমার উপরে যাইতেছে না। ও তার ঘরে রাখছে, খুব আরামেও রাখছে। কিন্তু দেখা যায় রাইত আমারে বাদ দিল, খাইলাম, তার খুব আদর যত অসুবিধা নাই, কিন্তু গুনগুন করে একটা আওয়াজ করে একটু পর পর বাড়ি যায়। আমার তো ডর আছে কোন সময় আমার মারতে পারে, এটা আমার তো ঘুমে ধরে না। কিন্তু খুব সুন্দরভাবে আমার রাখছে, ভালো লুঙ্গি দিচ্ছে, ভালো প্যান্ট বদলাইছি। আমার প্যান্ট বদলে দাদা আপনি কোনো চিন্তা ভাবনা যে আমি থাকুক। তো যাই হোক, বিনিময়ে সে আমার লেখাই দিল যে আমার যে বাসাটা এটা তারা দিলাম, আইডাপ দি মনে, এখন আমি নাইলে তো নিব কি তারা, ও এইটা কই আমার সাথে লেখাইছে। তো লেখাইয়া যেমন আমি তারা দিলাম আর কি। এবং আমার কাপড় চোপড় লন্ডি, ওই যে তখন যে লন্ডি আসছিল ওইটা আমার কাপড় চোপড় সিটু তারা দিলাম আর কি। কইলাম বাহ আমি আইলে দিবাই না, কিন্তু খারাপ ব্যবহার আমার করে নাই, কোনো সময় করতে না। কিন্তু একটা গুনগুন আওয়াজ পাই তার এখানে, সন্দেহ হইলো, আমি তো বলতে পারি না, হে তো আমার নিচ্ছে, আমি তো আর হে তো আমার খুঁজিয়া নিচ্ছে না, হে তো লেখাইছে খালি। আর আপনি আইলে পাইবা, আপনি নাই আমার দখলে থাকবো, ওটা লেখাইছে। আর ট্রেনজিস্টারটাও হে নিব গিয়ে আর কি, যেমন কইছে আর কি, যে ট্রেনজিস্টার দিলে যে আপনি ইন্ডিয়া যেতে গিয়ে আমি আপনার ইন্ডিয়াত পার করে দিব না। কোন দিকে পার করতে আমি চিনি না, ওই যে কইল আর কি। তখন আমি গুনগুনটা আমার সন্দেহ হইলো যে আমি তো মানে সাম্প্রদায়িকতা এই মানুষগুলো, কিন্তু তার যে মানুষগুলো কথাবার্তা ভালো না, এখানে তো মুন্সিপাল তো আর ভালো মানুষ না, এটা আমি তো আপনি বুঝি তো, এটা এলাকার দিকে বোঝা যায় না, তো এখানে তো খারাপ মানুষ। তখন আমি গুনগুন শুনলাম, তখন তারাপুর বাগানটারে অপারেশন করছে, বা তারাপুর বাগানটারে ডাকাতি করছে, বা এটা আমি তার চিনি নাই তারে, ওগুলা একটা লিডার আর কি, তার মনে করো তার দেখ। যাই হোক, এ কিছু আমার বলে নাই, এ কোনো ডিস্টার্বও করছে না। আমার মনে হয়েছে যে এরা আমার কানে এসে তারাপুর করিয়া কর, তা আমি তারাপুরেও চিনি না, এটা তো বুঝতাম পারি না, যে এটা তো আর বুঝি না আমি। আমি বুঝছি, পরে বুঝছি, যে বহুদিন পরে বুঝছি এটা লুটপাটের মালগুলো আইতেছে তার এখানে। আচ্ছা যাই, আজ পর্যন্ত আর তার সাথে দেখা হয় নাই, আমার দেখা হয়েছে না। কিন্তু আমার কোনো খারাপ কিছু করছে না। পরদিন সে আমার আনছে, দেখে কিন্তু আইতেছে, তার একটা চিহ্ন আছে, তারা পাঞ্জাবে কিছু করে না, কিন্তু সে আমার লইয়া আইতেছে, কিন্তু কিছু করে না। হে তারা দেখলে কিছু করে না, আমি বুঝলাম। তো তোমার তো বুঝলাম তারা লগে হটলাইন আসছে। আমি একটা ভালো লুঙ্গি দিচ্ছি, দামি লুঙ্গি, 12 টাকা দামের। আর আমার শার্টটাও 42 টাকা দামের একটা শার্ট আছে, এইটা আমার ড্রেস আর কি, লুঙ্গি আর এটা ড্রেস। আর প্যান্টুটা আমি থই যাইছি, কিন্তু আমার একটা হাফ শার্ট লাগাইল, আর একটা তার লুঙ্গি, একটা এটা দামি লুঙ্গি, যেটা নাকি আমি কোনোদিনও পরে নাই। 12 টাকা দামের লুঙ্গি আমি পরছি না, এটা খুব দামি লুঙ্গি একটা দিচ্ছে। এক বিদেশি বুদ্ধি আসিল না, কিন্তু ধনী মানুষ, এমনি ভালো পরিচয়। তো তারে আমার মানে কন্ট্রাক্ট হইল যে আমি তার ট্রেনজিস্টারটা দিব আর কি। ও হে আমার লই আইতেছে, একটুকু আমার কৌটোর উবা করিয়া, আপনি একটুকু বাউকা, আমি কর্নার সাবল দেখা না, এই যে বড় কৌটোর গুলো দেখা করবার দেখে গেটে ঢুকলো, আপনি অনু থাকেন যান, আমি আইরাম। তার লগে এক সাংবাদিক আছে, নাম কইতাম না, তো কইবার দরকার নাই আমার। আমার আরেকজন সাংবাদিক আছেন, এটা আমি কইতাম নাই, তোমরা এটা কওয়া ঠিক নাই। এক সাংবাদিক আছে, এও আমার সাথে কোনো খারাপ ব্যবহার করছে না, কিন্তু সাংবাদিকে তারা কি তা আসছে, তারা যে কোনো সময় রাইতো এটার লগে দেখা করতে পারে, নাম কইবার দরকার নেই আমার, যেটা আমি মারতামও নয়। তো যাই হোক, তারা আমার কোনো নমুনা কিছু করছে না, আমার কিচ্ছু কইছেও না, সাংবাদিক কিছু জিজ্ঞাসা না, কিন্তু তারা দুজন গেছে আর কি, ভিতরে গেছে। তখন আমার সন্দেহ হইল এরা
আমার সন্দেহ হলো যে আমার হয়তো বাড়িও তারা গুলি করে দিব বা রেজিস্টার নিয়ে গুলি করে কাগজপত্র কিন্তু দিছে এই কাগজ কিন্তু এই কাগজ আমার তো আর ওই যে আমি লেখাপড়া দিছি যে আমার যে বাসা বাড়ি দিয়ে দিছি এটা অনেকটা মিথ্যা এটা আমার বাসা হতো না আমি যখন থাকি এটা তো কোনোদিনও পারতো না আমি নাইও এটা কিন্তু আমারও বেমানি আছে আমি তো আর তার বগাস হে মনে করছে আমার ঘর কিন্তু আমার ঘর না আমি তো আমার বাড়িতেও না আমি তো এখানে থাকি থাকি তারা মনে করে ওটাও এটাই আমার ঘর আর হে মনে হচ্ছে ওটাও ডেয়ে গেছে কি আমারও বেমানি আছে আমি তো তখন বাঁচবার জন্য আমি মনে কইছি হে আমার সাশ্রয় দিচ্ছে কিন্তু হে মনে করছে ওটাও আর ট্রেনজিস্টার দিয়ে মুখে হে আমার লোকে আইছে হে আমার জানে এখানে আছে আপনার কিন্তু আমি না দিয়া হরি গেলাম আমার হরিয়া আমি কারণ আমি রাস্তাঘাট চিনি টাউনের তো অনেকটা জানি পুরালেন ভাই হামাই গেলাম হে নাকি চিন্ত নাই পুরালেন ভাই হামাই গেলে তার চিনেন না মারে বুঝছো নি তুমি ডায়াবেটিস হাসপাতালে দিয়ে গিয়া আমি পুরালেনে হামাই গেলাম হামাইয়া আমি আরেকজনকে পাইলাম পরিচিত ও ঘুরে কইলাম তুই আমারে কুইঘাট লইয়া যাকে নদী পারি তুই তো ও হে আমার লইয়া গেছে কি কি ও আমি কুইঘাট গেছি হ্যাঁ এ আমি তার নাগালের বাইরে গেছি হে আর আমার পাইতো না পাইতো না তখন আমি নিরাপদ তখন তো আমি মুসলমান হিসাবে মানে টুপি কোনো সমস্যা নাই হে তার টুপিটা দিলাম আমার হে আমার তার সাদা একটা টুপি দিল দিয়া তুমি লাগাও আর হে তো মুসলমানও তাই রাখছে একটু দাড়ি উড়ি আছে তার এ নিয়ে আমার কুইঘাট পর্যন্ত দিয়া করলো তখন তার যাই গিয়ে আমারও রিক্সা জাগি ভাই জাগি তখনও পার করে আর কি নদী পার করে আটানা করে নাই কুইঘাট বাই নদী পার করে বহু মানুষ সুরমা নদী পার হচ্ছেন ও সুরমা নদী পার হইরা তো কুইঘাট বাই পার হয়ে গেলাম আর কি তখন খালি পার হয়েছি দুইটা একটা হলো পাঠান আর একটা পাঞ্জাবি তো হঠাৎ পাঠানটা ভালো ছাড়ি দিছে পাঞ্জাবিটাই আটটারও আমার তো দামি লুঙ্গি আর দামি জুতাটা হেলপারটা আমার দামি তো মানুষ যারা পার হইতেছে কেউ কর না তুমি হিন্দু মুসলমান কেউ না বাড়িতে কেউ মাতেন না তো আমি খালি ফলো করি লাইনও নৌকা থেকে পারিয়া কীভাবে যেতে হয় তো আমার আগর জন্য কয় অন্য বাড়ি কিতা বাড়ি এটা তো সাধারণ কৃষক মানুষ তো আমি যেমন ছাত্র লাগে না কিতা লাগে বুঝতে পারে না তারা তো क्या नाम तुम्हारा तो अब्दुल लतीफ़ नाम मुकाम किधर है इधर में वो मैंने देखा है तारा तो চিনে না এটা গ্রাম ঠিক আছে ওই তখন আমার কলারও টাকা আসছিল যে আমার হাফ শার্টটা টাকা আসছে কলারের ভিতরে টাকা রাখতাম তখন এটার সিস্টেম আছে কত টাকা লই নিছে কায়দা জম এটা টাকা ওটা 100 টাকা একটা আরও 40 টাকা না কতটা আছে ও লইয়া ও পাঞ্জাবিটা মারি দিছে পাঞ্জাবিটা একটা পাঞ্জাবি একটা পাঠান বেশ কম আছে তার ভিতরে পাঠানটা ভালো থাকে আর এটা তো টাকাটা নিয়ে গেল আপনার কাছ থেকে না পাঠানগুলো সারি দিছে যাও গিয়ে কই সারিছে হোক গিয়ে পাঞ্জাবিটা ছাড়ছে না এরা একটু শিক্ষিত পাঞ্জাবিটা শিক্ষিত আর খারাপ মানুষ থাকে তারা আমার টাকাটা লইল টাকাটা লইয়াও দেখবার আগে লুকাই দিল কি তার নিজে মারি দিল কি টাকাটা 140 টাকা বাক্কা টাকা তো লইল অনেক সময় এক মাসের বেতনও প্রায় তার তো এই কনস্টেবল তো ওটা হে মারি দিল আর কি এই পাঞ্জাবিটা মারিয়া বলে মানে লাত মারতে আসছিল আমার আর মারছে না ওইটাই আর কি টাকাটাও নেওয়ায় নাইলে লাত মারি সারে আর কি এটা আমার আগেও না মারে থাবা মারে এমনভাবে থাবা মারে নাইলে লাঠি দিয়ে মারে বেশি লাত মারে ইটা মারে গরিব কৃষক মানুষ বেশি তো ইতারা লাত আর থাবা মারে আর কি আমিও তো রেডি লাত খাইবার দেয় রেডি এমন সময় লাত দিচ্ছে না গর্দনাথ ধরি একটু মানে টামে ওই যে টাকাটা নিচ্ছে কি আর মারছে না ও পাঞ্জাবিটাই মারে আর হগু তো আসছে ও গেলাম গিয়া দেখা যায় এখন রাস্তা পাই যায় না খালি বেরাস্তা পাই যায় রাস্তা পাই গেলে তো তারা পায় বেরাস্তা পাই যায় বেরাস্তা পাই তারা আবার যায় আপনি চিনেন না তারপর আপনি যাচ্ছেন মানে আমার যেমনি হোক ইন্ডিয়া পৌঁছে না আমি দেখতে আমি একটা গ্রাম চিনি আমার কই দিছে ওই যে এ কইছে এ কইছে তুমি ও গ্রামে যাইবা নাম কইছে অমুকর গিয়া কইলে তোমার ঢাকা দক্ষিণ নিব কি ওলাটা জিগাই জিগাই যেতাম আমি যখন আমি পার হয়েছি তখন ওই জুতা পাই চাইছি আমি বুঝছি আমার জুতা তো দামি জুতা 45 টাকার ক্র্যাক জুতা ক্র্যাফট আর মচ করে একটা জুতা আছে না ও এটা আমি মারিলি ভালো আর পাঞ্জাবিটা আলার ওই যে লুঙ্গিটা আমার নাকি দামি লুঙ্গি পাই দিছি আমি যেটা নাকি আমার একটা ধনী মানুষ বা ছাত্রের মতো লাগে আর কি তো আগে আমি জুতাটা ফালাই দিই ও গিয়া 5 মাইলের মতো আটিয়া আমি জুতাটা ফালাই দিলাম যে জুতাটা রাখি দিলাম একটা জায়গাত রাখিয়া আমি খালি পাই গেলাম একটু নিরাপদ হইলাম আর কি জমি বাই যাই গিয়ে মেই রাস্তা ওইটার ওই গিয়া যার গরু করেছিল অন্য গেলাম আর কি তো অন্য হচ্ছে আমার লগে যে বাগ্যে আইছিল এই মানুষটা পারবিনের মালিক এই কোনোদিন গ্রামও গেছে না তার বাচ্চা কাচ্চা লই অন্য গিয়া বইছে বইয়া তো
কিন্তু এর আগের দিনও রাত্রে সন্ধ্যার সময় কিন্তু এখানে বহুত ইন্দু মারতে বলে ওই যে নাপিত কামার কুমারিতা ওই গ্রাম আছে, এটার নাম কই তৈ কামাল, এখান থেকে 7 মাইল দূর তৈ কামাল কয়। তো ও গ্রামও এই তারা গিয়া অপারেশন করছে। আর হে রয়েছে একটা তার একটা সেলসম্যানের বাড়িতে রয়েছে, এটা গরো ও গিয়া দেখি যে খুব তার অবস্থা খারাপ, ওরা রয়েছে। তো চোখের তলে তার এই ব্যাগ আছে, বড় ব্যাগ, ওটা আবার টান মারে, দাদা আপনার যেটা লাগে নৌকা টাকা খালি 500 টাকা নোটের টাকা তুলছে। তো আমার আর টাকা দিকে যে কোনো সময় মারা যেতাম পারি, ও আমি কিছু লইছি আর কি, গনার গুনি নাই, দরকার নাই লইয়া ও তাড়াতাড়ি করে ডাল দিয়ে একটু বাদ দিছে। ও খাইয়া ও তার টুপিটা দিছে, কায়দা জম টুপি বা লিয়াকতা লিখে 5 টাকা দামর তখনকার দিনে, আপনি নৌকাই এটাই আপনার বাঁচাইব আপনি যখন কি পারবা। ও হে লিখে দিল একটা চিঠি। ও তা এ হলো দালাল, বড় একজন শান্তি কমিটির চেয়ারম্যান, ও ঢাকা দক্ষিণের শান্তি দত্তরাইল কই গ্রাম, এই গ্রামও হে হইলো হেড আর কি। তো এর মেয়ের জামাই আমার লিখে দিল, নিজের মেয়ের জামাই তান যাইতা বিয়ানীবাজার মা বাপরে আনতা, আব্বা আপনি এর সাহায্য করিয়া, মানে যে আমার এই বন্ধু মানুষ ইয়া খানের দোকান খোলার অর্ডার দিছে, সব মাফ করে দিছে। এখন আপনি দয়া পরে বসে ইয়া মানুষটারে আপনি তার মা বাপ রয়েছে, কিন্তু আমি তো জানি মিডিয়ার মা বাপ রয়েছে, ও দামান কিন্তু মেয়ের জামাই আপন মেয়ের জামাই হৌর টান দিল আর কি লিখিয়া, আমারও চিনে বা হৌর চিনে আছে, তার হৌরে লেখলো। যাওয়ার পরে দাঁড়িয়ে বয়া থাকি, আমি গেছি, পাউটাও ফুলে গেছে, আটিয়া যাই না, গেছি সালাম, আমি গাছটাও সালাম আলাইকুম দিই, অনেক সময় যে তার সালাম আলাইকুম আমি আগে দিই আর কি। তো গিয়ে সালাম আলাইকুম চিঠিটা দিলাম, আমার দামান দেয়া দিচ্ছে বা ওই খুব খুশি। তার দেখা যায় বহু মানুষ, খাওয়া দাও, তারা খাওয়া দাও, আগে খাওয়া দাও, আমার দামান তোর পাঠাইছে বন্ধু মানুষ। আর বিয়ানীবাজার কে যাইতো দেখো, ও বড় শান্তি কমিটির চেয়ারম্যান, ও দিল, ও বড় বড় কই মাছ দিই পেটে দিয়ে, আমানি তো দূরের কথা, যেমন আমি যেমন একটু পরে তো আমার বুঝলে ইন্দু করে তো মায়ের দিব, দামানুমান বুঝতো নাই। ও খাইলাম খাওয়া কিন্তু আমি খাইছিও না, এর লোক আলো খেয়ে আমি যেতাম। আর এক সব মিথ্যা তো, আমার মা বাবু নাই, ও তোমার কসবাত আমার মা বাপ থাকে তো সব তো মিথ্যা। আর দামান দিয়ে লেখতেন তা না মেয়ের জামাই, ও যেমন আমার না না ওই যে আমার মায়া করে বা চিনে আমারে, তার দোকানও আছে তাও না। ও গেলাম, ও কইলে যাও আশির খাল ভাই যাই আমার আশির খাল হয়ে একটা বুধবারই বাজার বইয়া আমার লামাই দিত আর কি। তো ঢাকা দক্ষিণ বুধবারে আশির খাল হয়ে যাই, হঠাৎ দেখা যায় হৌদিগর মানুষের মারে, বাসুদেব বাড়ি জ্বালার বিয়ানীবাজার, হৌদিগর মানুষ দৌড়ি আর ইতার নৌকা ফালে আমার যেটা নিচ্ছিল ইতার বাগিয়া গেছে। আমি বুধবারই, আমি তো চিনি রাস্তায়, বুধবারই বাজার উঠিয়া ও আমি দেখলাম চলো, এটা সব লন্ডনই বলতো আওয়ামী লীগ তখনকার দিন, এখন এখানে সব মুসলিম লীগ হয়ে গেছে সব, মাথা জানি তার চেহারা ভাই আমরা বুঝি তো, তোমার দেখলে তো আমি বুঝবো তুমি কোন পথি, তুমি আওয়ামী লীগ বোঝা যায়। আর আসসালামু আলাইকুম আমি দেই, তখন তারা বুঝতে, এটা দোতলা বিল্ডিং পায়খানাও দোতলা ওলা, লন্ডনে সব এরা তো সব আওয়ামী লীগ, কিন্তু না এরা দেখা যায় অন্য কেটায় সুর বদলি গেছে, এটা। আর বিয়ানীবাজারে হিন্দু হল বা বাসুদেব বাড়ি যারা সেটা ওদিকে, তারা দিকে আমি যেতাম যেদিকে, ওদিকে তারা উল্টা আর কি। আর আমি তো চিনি না, যাই হোক আমি বুধবারই বাজার উঠছি, উঠিয়ে এটা দর্জির দোকানে দ্বারা বইছি, আপনি কিতা আমরা বাড়ি কই, আমি বললাম আমি তো মা বাপ কসবাত রয়েছে, কসবা যেতে তোর আজকে কসবা যেতে ক্ষমতা আছেন যে এইবার ওদিকের মানুষ দেখলাম না, এইবার সাধারণ দর্জি আর কি টুপি লাগায়, কিন্তু এরা লন্ডনই, সব লন্ডনই না, আমার তো যেতে কি আমি তো হরতাম কোন সময়, ও গেলাম কি আর কি। এখন দেখা যায় রাস্তার, আমি বিয়ানীবাজারের মানুষ, যে আমার ইয়ং ছেলেরা অনেক লুকাই দিচ্ছে, এটা বার কই যে দাদা, আমি বললাম তো ও তারাও আমরাও এরম মুক্তিযোদ্ধা দিত, ও বিভিন্ন নমুনার, এটা মাঠে দিন হইলে তারা ঘন থাকে, রাইত গড় হয় আর কি, ওইটাই পাইছে। যাই হোক আমি এরপরে বহুত লম্বা ইতিহাস, ও আমি একজন মানুষ তার ওই যে মুজিব বাইয়া যাওয়ারে গান গাইতো না নি, ওগুরে মারি দিছে, ওগুর বাই ওগু লুকাই ওটা বলিছে। আমি যখন রাত 11টা পুরের উপরে দিলাম, তখন হঠাৎ বাড়িছে, আমি কিন্তু বাঘও ডরাইলাম না, কোনো দেবভূত পাঞ্জাবি ছাড়া কেউ ডরাই না, আমি রাত 11টা কোনো সমস্যা নাই। তাই একটু আগুন দেখাই, এখন হঠাৎ বিড়ি একটা জ্বালিত, তা আমার লগে স্টার সিগারেট আছে আর মেস আছে, আমি তারা দিলাম, বাইক কিতাইছে, ও কইলে আমার বাইরে মারছে, আজকে আমার বাড়ি বিয়ানীবাজার কসবা লঙ্কা টিলা, আপনি যেন যাইতা, আমি জানি নাম কর অগুদ্ধারও তার বাড়ি, তে আমার বাই এই গানুন গাইতা, মুজিবর গানুন, ও আজকে মারছে, আমি নতুন বিয়া করছি, আমি জানি না আমার বউ কোথায়, আমার ইটা মাতেন। ও আমি বললাম চলো তাইলে আমি দিতাম, ঠিক আছে এখন চাই মুখে আমার সমস্যা নাই। ও
ও হে একটা খাইলো, বিড়ি আমি একটা খাইলাম। তো গিয়া যেতে যেতে এই সময় আমার মনে হয় 1:30টা বাজবো, একটা দোকান আছে, ছোট্ট দোকান। তখনও বয়ামের ভিতরে কিতা থাকে না নি বিস্কুট, নান খাতাই কইতো, এটা তোমরা শুনছো কিনা জানি না, নান খাতাই কইতো বিস্কুটের দাম। ও মনে হয় তারা লইয়া খাই, ক্ষুদাও দা না, এমনিও খাইলাম, তাই হে ক্ষুদার তো ও খাইয়ে তার বাড়ি কসবাত গেলাম। ইয়া দেখি তার মা লেম একটা জ্বালাইয়া, লেম একটা জ্বালাইয়া বই দিচ্ছে আর কি। এই আমার ইতিহাস। তো যে যাওয়ার পরে তার বউ কই গেছে কইতে পারে না, মানে ওদেরও বিয়া করছে আগের দিন। ও তার মাই তার বাসে কান্দের, ওই সময় গিয়া আমরা আত্মাও দইলে আবার লঙ্কা টিলা আছে বুঝলিব, তার পুকুর আছে, টিলার উপরে বাড়ি তো। চুপি চুপি যাচ্ছেন আপনারা যাতে ও কেউ না 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 বুঝি, ও গিয়া আমারে লাল ভাত খাওয়াইলে, কলা দি, আচ্ছা আটি কলা বুঝি, আগর দিনের ভাত না, কিন্তু তার খুব এত মজা লাগলো আর কি। তোমার এই মানে খাইলাম আর কি, তৃপ্তি করে তৃপ্তি কইলো। পাউটা দোয়া না, দুইজন আমরা এক বিছনাথ ঘুমাইলাম, কেতা দিয়ে ঘুমাইলাম আর কি। আমার আজ পর্যন্ত ও তো খানি, ও খাওয়া আমার এত ভালো লাগছে আর কি। তৃপ্তি সহকারে খাওয়া। পরের দিন গুলির শব্দ আবার উঠতাম হইল, ভাই উঠুকা আপনার দিতেই বলতো আপনার পার করিয়া। ও হে আমার রাস্তাটা পার করে দিব, ও ইন্ডিয়া রাস্তায় আমি লাতু কইটারে লাতু, এই লাতু বাই গেলাম আর কি। ও লাতু বাই আমার পার করে একটা খালি সাপ হল, সে তো জঙ্গল বাইনের আমারে একটু লড়লেও দেখা যায় সাপ, ওলা লড়লেও দেখা সাপ, সাপরে ডরাই না, পাঞ্জাবি ডরাই না, আমার কিচ্ছু নাই, যেতাম কি কোনো। যাই হোক বিয়ানি বাজার অত জঙ্গলের ভিতরে গেলাম, খালি সাপ বাই দিল। এরপরে তারা বিদায় করে দিল, হয় না তারা খাওয়া দাওয়াই তা খুব, তারার ভিতরে জাতিভেদ আছে, তারা শুয়োর টুয়োর খায় না, এটা এরা শিক্ষিত পাঞ্জাবি, এরা তো পাঞ্জাবি শিখ আর কি, এই হিন্দু আর মুসলমান এটা সভ্য জানে। এরা করে তুই আমরা লোকের থাকি, আমি ন তোমরা মুগিলা, আমার দেশের হাজার হাজার মানুষ এখানে জঙ্গল কাটিয়া রইতেছে, ট্রেনিং দিতেছে, আর আমি তোমরা লোকের থাকি মুরগি খাই, মুরগি তো হয় না। তো তারা একজন দেখো আমরা জাতি কত বালা, আমি তো তারা জাতি নাই, তারা কয় তার জাতি। যে নীলকান্ত সিং তার বন্ধু, আপনি ওই মানে ট্রেনিং ক্যাম্পে চলে গেলেন? ও গেছি কি ও তো নিল কি তারা নিয়ে গেল কি। কতদিন ট্রেনিং করছেন আপনি? আমার তো এরা থাকায় আমার জুনিয়র লিডার বানিয়ে দিল, এটা JLW হয়, যুদ্ধের এটা পরিচালনা করবার জন্য দিল, যেটা নাকি আমরা দেশের মানুষ 21 দিন বা 1 মাস 28 দিন ট্রেনিং দিত। আমার তারা আরো রাখলো দেখলো এটা শিক্ষিত আছে, আর তারা আমরা লিডার বানাই দিলাই। তো তাড়াতাড়ি যুদ্ধ তো শেষ হইতো না, তারা লিডার বানাই দিলাই, এ যাতে যুদ্ধ পরিচালনা করতে পারে, যেটা ইন্ডিয়ার অত বন জঙ্গল আমরা এখানে নাই, তবু তারার মতো আমার শেখাই দিল আর কি। এটার কয় JLW, জুনিয়র লিডার উইংস কয়, এটা সাংস্কৃতিক ভাষায় কয় জুনিয়র লিডার উইংস আমার দিল বানাই আর কি। এটা মানে একটু ভালো ভালো ছেলেদের এটা করছে আর কি, আমাদের ভিতরে যারা এইভাবে ছেলে, এর ভিতরেও আমার দিল। আমি শক্তিশালী নাই তার মতো, তবুও আমি আমার দিল্ল তারা বড় বানাই। দ্যাট মিনস তুমি যে একটা কথা বলছো, সেক্টর কমান্ডারও নাই, ছোটো নাই, এটারে তারা দেশের আর কি ব্যাটালিয়ন কমান্ডার মানে 800 জনের বড় বানাই দিল আর কি, যাতে আমি কাজ করতে পারি না। তারা বুঝতে পারছে এই ছেলেটা কাজ করতে পারবে না, দাদি কাজ করতে পারে, ওই যে বার বইতে পারতো না বা ওই যে পানি তুলতে পারতো না, আমরা তারা বুঝে নিছে। আমার এমন একটা দিল আর কি ব্যাটালিয়ন, মানে ব্যাটালিয়ন 800 জনের বড়, 800 জন মুক্তিযুদ্ধ ট্রেনিং সেন্টার, 800 জনের মুক্তিযুদ্ধ বৌদ্ধা। তো এরারে আমি তো হিন্দি জানি না, ইংলিশ জানি না, যার পরিপ্রেক্ষিতে আমার তারা একরে বড়ইতো টুয়াইসি বাড়াইতো, সেকেন্ড দিতে হয়, মানে আইয়া আমার কইতো বাঙ্গাল তো, এরা ইয়া কইব তার কার অসুখ কার বিসুখ এটা কইব, আমি তারা গিয়া কইতাম আর কি যে অমুক এটা হলে ফলিন করবো সকালে বা যে কোনো ফলিন করলে, এইগুলো এটা আমার ডিউটি আর কি, কে খাইলো কে না এইগুলো একটা দেখা, আর আমার লাইট করে দিল জিনিসটারে। এই ট্রেনিং পিরিয়ডে আমার এটা, এরপরে করে তারা আমার জুনিয়র লিডার দিল, এই আমার ট্রেনিং দেওয়া। আমি যুদ্ধ ছিলেন আপনি ট্রেনিং এ? 3 মাস সকলতাই আমার 3 মাস। তারপরে আপনি দেশে মানে ও আমার না, আমি তো এখন আমার লগর তো কেউ থাকে না, আমি তো যেতাম চাই আইতাম চাই, ও আমি ফ্রন্ট ক্যাম্প আইতে চাই, ও আমার ফ্রন্ট ক্যাম্প দিল আর কি পাঠায়। 3 মাস পরে তার কিতা করতো, আমার তো আর কিছু করার নাই, ও জুনিয়র লিডার আমার দিল। তাও আমি চিন্তা করলাম আমার লগর মানুষ তো সব এখানে আসছে, ও এখানে মজার ব্যাপার আসছে, উসমানী সব তো আমরা সিলেটি, তো উসমানী সব তো যাইতে দেখতাম। এবং আরেকজন বড় আছে, এও সিলেটি আছে, ইন্ডিয়ার বড় আর কি, এও সিলেটি। তো তারা আমরা ফ্যাসিলিটি দিত, আমরা সিলেটের একটা ফ্যাসিলিটি, তারা প্ল্যান নিল সিলেটটারে তারা স্বাধীন করবো, এইখানের খাদ্যদ্রব্য তারা চলবো মুক্তি, এত তাড়াতাড়ি জানে না। আর অন্যান্য সিলেটরা মানে এরা এত দাম দিত না, যেমন কুমিল্লা নোয়াখালী এরা তো যুদ্ধ করতে চাইতেন, তার ধরা পড়লে তো মরণ, আর আমরা ধরা পড়লে তো সিলেটি তো একটা মানে আমরা অনেক কৃষকও বাঁচাইতো, যেমন ধরা পড়লেও বাঁচাইতো, ভাই তুই একটু লাঙ্গল গরু রাখ, এটা করে পাঞ্জাবি গেলে কিন্তু এই নমুনাটা বাঁচাইতো তারা। এতে গিয়ে আমরা সিলেটি অনেক বাঁচতাম, বুঝে নিত যে আমার বাড়ি কই কিতা হই।
তো এই হিসাবে আমরা টাইগার দিল, আমরা কিন্তু টাইগার মানে আমরা কিছু করতাম না, আমরা খালি যুদ্ধ করতাম আর কি, আমরা কমান্ডিং করতাম, এইভাবে যুদ্ধ করতে এসছে। তো ফরওয়ার্ডকে পাওয়ার পরে আমরা কিন্তু আর কোন দিন আমরা কিন্তু চুল বড় রাখতাম, আমরা কাটতো না চুল, আমরা তো টাইগার, আমরা চুলটা লম্বা থাকতো, নখ লম্বা থাকতো, দাড়ির মাছ লম্বা থাকতো, আর গুসল টুসল না, হিপ্পি টাইপের থাকতাম আর কি। এটা সিলেটি হল, সিলেটি মানে তো সিলেট ডিস্ট্রিক্টে উসমানে সাহেব সিলেট, উসমান সাহেব সিলেট হিসাবে তো আমরা এটা আবির্ভূত। এটা হলো এটা চিটাঙ্গর মানুষ ধরা পড়ে, কথাবার্তা ধরা পড়ে, কুমিল্লার ধরা পড়েছে, আমরা ধরা পড়তাম না। আর এইভাবে আমরা যুদ্ধটা পরিচালনা করে আমরা ফাঁকি দিতাম না। ও আমি আর ফাঁকি দিচ্ছি, আমি জকিগঞ্জ বাই পার হই, লক্ষ্মীবাজার কই একটা জায়গা আছে, তখনকার দিনের মিনার কই একটা মানে এমপি ছিল, এর নামটা বলি গেল, ওবায়দুল হক নাকি একটা, ওবায়দুল হক, মৌলানা ওবায়দুল হক এমপি আসলা, মানুষ ভালো। তো নদীর পারে বাড়ি, লক্ষ্মীবাজার কয়টারে, লক্ষ্মীবাজার, তারাও লক্ষ্মীবাজার, আমরাও লক্ষ্মীবাজার, ওদিকে আমরা রাত 2টা-3টার সময় পার হই আর কি, পারে আমরা এখানে আসতাম। এখানে হিন্দু ব্রাহ্মণ একটা চলে যায়, এদের বাড়িতে থাকি। মৌলানা ওবায়দুল হক তাই তো মানে আমরা পথের না, তা অন্য পার্টি। এবং জকিগঞ্জ 2 প্রকার মানুষ আছে, রাজাকার বেশি এবং মুক্তিযোদ্ধাও বেশি। বিয়ানীবাজার জকিগঞ্জ, এটা রাজাকারও বেশি, মুক্তিযোদ্ধা। কতদিন ছিলেন আপনি? এটা হিসাব নাই। তো যাই হোক, মানে আমরা বুঝতাম পারছি যে মনে করো তোমার যুদ্ধটা মানে কোন জায়গায় বেশি যুদ্ধ আমি করছি, তো বড়লেখা, হাকালুকি হাওর, ফেসগঞ্জে একদম সরাসরি যুদ্ধ। হাকালুকি হাওর তো কোনানো পড়ছে বুঝি না, ফেসগঞ্জও পড়তে পারি। আমরা এটা ভাই বিভিন্ন ডিস্ট্রিক্ট বা উপজেলা লয়ে পড়ছে, তা আমরা তো রাইট বুঝি না, আমি তো আর এটা চিনি না। আমার তো নিচে এটাও বেইমানে করে যারা আমরা গাইড হয়, যারা নেওয়া যায় আর কি গাইড। তো আমরা কমান্ডিং, তো আমরা লগে ছোটোখাটো অস্ত্র আছে, মানে সামনের টার্গেট মারিতে আর কি, আমরা সামনে লইয়া যার কে পাঞ্জাবির দ্বারা ফেলাইতে পারে, যার জন্য ওইটাও রাখি আমরা। মানে যখন যুদ্ধ করছি, মানে যখন যুদ্ধ করি, আমি তো জুনিয়র লিডার, আমার লাগে দিছে 3 জন মানুষ, বড় বড় শক্তিশালী দেখিয়া। এটা এত হেভি অস্ত্র তো এটা আমি বইতে পারি না, এটা এই জন্য আমার যে দেয় এরা পজিশন দিয়ে দেয়, আমি শুধু গুলিটা করি, গুলিটা আবার হে করতে পারবে না, মানে আপনি গুলি করা জানি, এলএমজি, এটাই আমি এই কমান্ড, আমার কমান্ড দেওয়া দিছে। কিন্তু যুদ্ধের ফিল্ডে সবাই কমান্ড, এখানে তো কেউ হে তো মারিতে পারে তোমারে, কমান্ড এমনভাবে করতে হবে যে বুঝা করতে হবে। এরা যখন পরিচালনা করতেন কখনো কি মানে পাঞ্জাবিদের সামনে পড়েছিলেন কিংবা তাদের কাছে ধরা পড়েছিলেন? না, পাঞ্জাবির ধরা পড়ে নাই, গাইডে নিয়ে গেছিল, ওদের আমরা মারিছি, নিয়ে গেছিল যে গাইডে নিয়ে, আমি বুঝতাম পারছি যে এ হালা চালাকি করে হেঁটে নিয়ে দিব, এরা দিলে আমরা মারি নিব। তখন আমরা তারে মারতেছে, তারে রাজাকার থেকে উন্নত, তারা রাজাকার তো গরিব মানুষ, রাজাকার গরিব মানুষ, কিতা তারে রাখছে হয়তো পুলদের মজবুর, কিতা করবো, গ্রামে গিয়ে পাঞ্জাবি ধরছে, বন্দুক যার তার, পাবলিক তো কিতা করবো। তো আমরা বুঝি এ তো কিছু। রোমাঞ্চকর মানে কোনটা ছিল যখন যুদ্ধ করেছিলেন, সরাসরি যুদ্ধে সবচেয়ে রোমাঞ্চকর ঘটনা কোনটা? আমি যদি প্রথম দিন যুদ্ধ যেদিন যাই, আমার হাতে কাঁপে, আমার এসএলআর ছিল, এলএমজি না, এসএলআর কাঁপে। আমি তো তখন আমাদের কমান্ডার ছিল ডালিম, মেজর শরীফুলক ডালিম, এ ছিল আমার ক্যাম্পের কমান্ডার। তো গাছের আগা থেকে এটার অপিক হয়, অবজারভেশন পোস্ট হয়, গাছের আগা থেকে দেখে ওইখানে মারো হয়, এটার হয় অবজারভেশন পোস্ট। তারারও আছে, আমরারও আছে। আমরা হলো হে তো পাকিস্তান ট্রেন্ড, হে বুঝে আর্মির পাকিস্তানি মানে যুদ্ধটা কীভাবে, আমরা তো বুঝি না, আমরা তো ইন্ডিয়ার ট্রেন, আর এটা বোঝা যায় না। তার পাকিস্তান ট্রেন তো হে বুঝে। তো হে যেমন কমান্ড, সেকেন্ড ইন কমান্ড, হে গাছে উঠিয়ে অবজারভেশন করে দেখে হবাই মারো কইব। কিন্তু এরা তো ইন্ডিয়ান আর্মি না, ইন্ডিয়ান বিএসএফ। আমরা বুঝতাম বিএসএফে তো যুদ্ধ পারবে না, বিএসএফ মানে আমরা বিডিআর খান, বিডিআর তো যুদ্ধ ফিল্ডে যেতে পারে না। আর্মিও আর্মির কাজটা তো বিএসএফ দিয়ে হইতো না, আনসার দিয়ে হইতো না, পুলিশ দিয়ে হইতো না। তখন এই যে শরীফুলক ডালিমে যে কইতে যে তোমরা অনো মারো অত ইঞ্চি মানে স্কেলটা ঠিক করো, এটা তারা ঠিক করতে পারে না, বুঝতে পারে না। এরা ঠিক জাত আর্মি না, তো এরা তো সেকেন্ড হাফ, এটাই আর আধা মাইল দূর যায়, আর তারা টাকে ডাইরেক্ট আইয়া পড়ে, তাদের নিশানাটা ঠিক থাকে, নিশানা তারা তো খুব স্বয়ংক্রিয় হাতিয়ার, চাইনিজ হাতিয়ার, আমরা একটা রাশিয়ান হাতিয়ার, ইন্ডিয়ান হাতিয়ার বেশ কম আছে, তারটা তো একসাথে 250 গুলি যায়, আমার 28টা একটু বলন দিলে রুক আউট হয়ে যাবো, বন্ধ হয়ে যাবো। এটা আমরা সবে বুঝতে নাই, আমরাও মরছি, বহুত আছে পজিশন লইছি, আমরাও গুলি করতে। 21 দিন ট্রেন হে বুঝেন না, সেফটি কেসটা খোলা, পাঞ্জাবি দিকে তার হাতে কাঁপে, এমনও গুলিয়ে গেছে। অনেক জায়গা আছে নীরব থাকতে হয়, আমরা তো রাত 2টার সময় বয়েছে
সকালে পাঞ্জাবিও না, এটা আমরা কইতো পাঞ্জাবি, কিন্তু তো মালয়েশিয়া বর্ডারও তো মালয়েশিয়া থাকে, তারা দেশের আনসার জাতীয়রা থাকে। পাঞ্জাবি তো গাড়ি লই যাইব, রাত বেনিবার টাউনও থাকে, তারা রাত দিনও যারা যাইব। আমরা বুঝি, কিন্তু আমরা তো তারা সামনে তো টিকতে পারতাম না। আমরা এলো হিট অ্যান্ড রান, মারো এবং দৌড়ো, যুদ্ধটা জেয়ে রাখো। আর ও মালয়েশিয়াটা যে প্রস্রাবও বাড়ে, বদনালিয়া বাড়ে, তখন তারা দুই একটা মারলে মারতে হয়। ও আর কি এইভাবে অপারেশন কয়টা হয়েছে না অগণিত, মানে আপনি আমি তো এত এই ট্রেনিং আর আমি ফাঁকি দিতাম না। আমার ওস্তাদে কইছিল, তুমি যতটুকু এখানে তুমি এটা কিছু শুনবাই না, পলিটিক্যাল কোনো কথা শুনবাই না, অমুক ইটা শুনবাই না। আমরা চিনি ইয়া খান, তারা বুঝে ইয়া খান খুব ভালো মানুষ। তারা এই সময় আর্মি একা আসবে তো, ব্রিটিশ আমল তো, ইয়া খানে তোমরা মারে এটা আমি বিশ্বাস করতে পারি না, খুব ভালো মানুষ। হ্যাঁ, মদ খায় ঠিক আছে, এবং তার অন্যান্য দোষ আছে, কিন্তু লোক হিসাবে অত্যন্ত ভালো মানুষ, এটা কইতো তারা। এটা তো মানুষের মনে করে বাবা এই পাঞ্জাবির পক্ষে তারা মাথা কিতা। আমরা এটা কইতো, খুব ঘনিষ্ঠ মানুষ তো, আমরা এটা কইতো ইটার কথা শুনিস না, কেল কাটার মতো তোমার প্রোপাগান্ডা এটা শুনিস না, তুই যুদ্ধ তাইছো যুদ্ধ কর, কিন্তু আমরার কথা মতো মানবে। আমরা যা কইমু, যেটা কইমু ওটা তো রক্ত বাঁচবো, অন্য যতটা গাম জড়বো অতটা রক্ত বাঁচবে। আর তুই যদি তার আমরার কথা শুনোস না, ওদিনও মরবে। যুদ্ধ, আমার প্রথম দিনের যুদ্ধটা বড় মারাত্মক। এটা তো আমি প্রথম দিন যুদ্ধ করে আমার এক সাইডে রাখছে, দেখছে জুনিয়র লিডার, তারা দেই, কিন্তু আমার এখান থেকে গুলি ওর না। অবজারভেশন পোস্ট থেকে শরীফ ডালে বুঝতে পারে যে এইখান থেকে ফায়ার হইতেছে না, এইদিকে অ্যাডভান্স হয়ে যাব, তারা যুদ্ধ চলে। তো তার তো ফ্রন্ট টু ফ্রন্ট যুদ্ধ, এই জায়গাতে আমি যেখানে আছি এখান থেকে ফায়ার হইতেছে না। তখন হে গাছ থেকে নামছে, গাছ থেকে নামিয়ে গিয়া আমার এখানে গেছে, তুই কী তার ট্রেনিং দিস, তার কী যুদ্ধ, সব বনাস করে মারি ফালি দিল তুই আমার ট্রেনিং। কিন্তু হেই আমার সাথে রাত্রের সাথে খুব এটা বন্ধুসুলভ ব্যবহার করছে। মানে আমরা তো যুবক তো, প্রেম সংক্রান্ত আলাপ করি গেছে, খুব মাইডিয়ার আলাপ করে গেছে রাস্তার। কিন্তু এখন আমার কই সুরকা বাচ্চা মারতে নি তুই, আমার কই লাত মারছে পিঠা, গুলি চালা কইয়া উঠছে, আমার বন্দুকটা মানে স্টার্ট করে দিছে আর কি, বড় আবার গেছে। আমি পাঞ্জাবি থেকে গুলিটা করতে পারি নাই ফার্স্টে, ভয় লাগেছে, আমি হাতে কাঁপে, গুলিটা যায় না। ও তো আমি গুলি না করতে এইদিকে কমান্ডার যাইতেছে না, আমি তো এক কর্নারে মারতেছি, তো আমার গুলির সাথে সাথে তারা বুঝবো কি করতে হবে। কিন্তু এটা কমান্ড করতেছে, আমি লিডার, আমি না যাওয়াই এখানে হে উপর থেকে বুঝতে পারে, এখান থেকে না যাওয়াই এদিকে অ্যাডভান্স হইতেছে, পাঞ্জাবি অ্যাডভান্স, হে তো বুঝে দৌড়ে নিবে, হাতে দৌড় নিবে, এত এক্সপার্ট, এত দৌড়বে না, দৌড়তো নাই তো আমরা না। আর ও যেমন আমার ফায়ারিং আমার আরম্ভ হইলো, এইটাই আমার একটা সাকসেসফুল হয়েছে, হে পড়ে যায় তারে, ওই যে আবার গাছ উঠবাস দেখে নিয়েছে, তারা গাছও মারা দিয়েছে, তারে ডালিমরে পড়ে গেছে, না মারা যায় না, পড়ে গেছে, পড়ে যেতে। আর মানুষের তারে ওই যুদ্ধটা আমরা পিছনে করলাম আর অর্ডার দিতে আরম্ভ করলামও দিনও তার সাথে পারতে নাই, করলামও যুদ্ধ করি করলাম, গেলাম গিয়ে আর কি ওটা। এরপরে আবার আমিও এক্সপার্ট হয়ে গেলাম, দক্ষ হয়ে গেলাম আমিও। এখন আমি আর ফাঁকি দিই না, আমি যুদ্ধ আমার সকল সময় থাকে। এতে গিয়ে আমার একটা নাম আছে যে এখানে যুদ্ধ করে, অপারেশন করে, অপারেশন আর বাদ নেই। তখন আমি অন্য নমুনা রয়ে গেলাম, একেবারে চোখে মুখে আমি যেমন একটা অন্য নমুনা আনন্দ, এবং আমি যুদ্ধই আমার একটা নিত্য নৈমিত্তিক ডেইলি যুদ্ধ, নেশা কি রাত্রে যেমন যে আরো মানে ডাকতে যুদ্ধে যেতে হবে, অনেক ভিতরে যেতে হবে, ইয়েস বস, ওই যে এই কথাগুলা আমার এখনো মনে হয়, যেমন নাই আর কি, রাত্রের অন্ধকারে তো পাহাড় বাইনে আতো ধরে নিতে আর কি, যেরকম ডাকছে যেতে হবে, অনেক ভিতরে যেতে হবে, চৌ ওকে বস। আমি ফাঁকি নাই, আমরা কেউ যদি না চাই যুদ্ধ, তারা নিতাম না, মগরাই তারা নিই না, তুমি আমার পেটে না করে দিতাম না, এই দৌড় হর ওগুলো নিতাই না আর কি, মরাল আপ ইতা না। তাই আমি মরাল আপও গেলাম গিয়ে আর কি। আমি এমনি তো ভালো ট্রেনিং আসছি, আর ভালো আমি যুদ্ধ জানি, আমি সব অস্ত্র জানতে পারি। মানে আপনি যখন মানে যুদ্ধে যাওয়ার জন্যই বা অপারেশনগুলো সাকসেস হওয়ার পরে মানে মনে যে আনন্দ লাগতো, তখন মানে সব মিলে আনন্দ তো বেদনাও লাগতো। যেমন অনেক সময় ফালে যাইতেই তো, এ তো হাফ মরে গেছে, যুদ্ধ হাফ মরে গেছে, মরতে পারে নাই। আমার একই টেন্টে থাকি, এমনকি আমার লাগা বিছনাতে থাকে, একই বালিশে থাকি। এটার যেমন হাঁকালুকি যখন মানুষগুলো ফালে যাই গিয়ে আমরা, অধিকাংশ মারা গেছে, তখন কিতা করবো, 10 মাইল 12 মাইল আটিয়ে দৌড়িয়া গেছে, এটা নিবার মতো না। কথা ছিল আমরা গুলি করে মারতাম, কিন্তু আমরা গুলি করে মারতে পারি নাই, কিলা মারতে তারাও মরছে বা পাঞ্জাবি মারছে, এই যাই হোক, আর এরা পাই নাই। এইভাবে অনেক দুঃখ কষ্ট আছে। আচ্ছা, আপনাদের সাথে যারা যুদ্ধ
করেছিলেন তাদের মধ্যে তো অনেকেই দেখা গেছে যে পাঞ্জাবিদের গুলিতে নিহত হয়েছেন, তখন মানে কেমন লাগতো যে তাদের মানে আমরা সহকর্মী মারা গেলেন, কেমন ফিল হইতো? এটা তো মানে বাসায় প্রকাশ করার নয়, আমরা অর্ডার থাকতো তুমি মারিয়াই বাড়ি, তোমার কাছে তার কাছে বুঝতে তোমার লইতে পারে খবর গতিও তার, কিন্তু আমরা মারতে পারি নাই, সব অর্ডার তো মারা যায় না, কারণ আহত হইলে আপনারা ফেলে আসছেন, অনেক সময় লইয়া আনবার কথা ছিল, পারি নাই, পারতে আমরা তো জায়গাটা তো দৌড়িয়ে ইন্ডিয়ার না যাওয়া পর্যন্ত আমরা নিরাপদ না, তো ইন্ডিয়ার যেতাম 10 মাইল 12 মাইল আটিয়ে দৌড়িয়ে দিতাম, এইগুলো তারা নিবার মতো না, নিজের অস্ত্র এটা ওজন আছে এটা আছে সম্ভব নয়, যার জন্য এটা অর্ডার ছিল, যদি পড়ে যায় তার মারিয়াই, তোমার কাছে তার কাছ থেকে খবর লই লিব, কিন্তু আমরা এটা করি নাই, এটা আমরা পারছি না, সব অর্ডার তো মানতাম না। এরপরে আমরা এখানে গেল জিয়া রহমান গেল, জিয়া রহমান জেড ফোর্সের অধিনায়ক, হে গেল, হে গিয়া কইল যে তোমরা যেতে হবে ভিতরে, অনেক ভিতরে যেতে হবে, ও আমরা যার কমান্ডিং, তখন আমি চিন্তা করলাম যে আমি আমার দেশ দিয়ে চলে যাবো, আমি তো চিনি না গ্রাম, ও শিলং বাইলে যেতাম, আমার শিলং আটকাইল, তারা দিল না যে এবার আবার ঘুরাই দিয়ে দিল, তখন আমি জকিগঞ্জ বাই ঢুকে যাই, প্রায় 1 মাস আগে, দেশ স্বাধীনের 1 মাস আগে প্রায় আমি অনুমান করিলাম 1 মাস আগে আমি জকিগঞ্জ বাই ঢুকে যাই, জকিগঞ্জে ঢুকে আবার যুদ্ধ করি 8 গ্রাম বা এটা যুদ্ধ করি, বহু যুদ্ধ হয়েছে জকিগঞ্জ, বহু যুদ্ধ হয়েছে, তো আমি ও সদাখাল কই একটা জায়গা আছে এইটা বাই একটু একটু আগ্রহী আর কি, আগ্রহ যায় না, বুঝতে পারি না যে কোনানো পাঞ্জাবি আছে কিতা মুম্বাইতে গিয়ে আবার অ্যাটাক করবো বোঝা যায় না, এইভাবে আমি আস্তে আস্তে অগ্রসর হই, আর এই রেডিওটা আমার আছে, একটা রেডিও আছে, খবর শুনি, তখন পাবলিক তো আছে, আমার গাইড আছে, এরা কোনানো আগ্রহ আর এটা বুঝে, যেমন পাঞ্জাবি অনেক জায়গাতে আছে, নদীর হোপার সদাখালের হোপার আছে, যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন আসলে বোঝা যায় নাই যে মাত্র 9 মাসে যুদ্ধ শেষ, না শেষ হয়ে বুঝি না, আমরা মরবার জন্য প্রস্তুত, আমরা মরা যাবো মরার জন্য প্রস্তুত, কিন্তু যখন ডিসেম্বর না, মাসে যখন আমরা বুঝতাম যখন ইন্ডিয়ায় স্বীকৃতি দিল, এমনি তো ইন্ডিয়া চতুর্দিকে ইন্দিরা গান্ধী বহু কষ্ট করে বহু বুদ্ধা করে, আমরা বুঝি, কিন্তু আমরা যে স্বাধীনে যে বুঝতাম পারি না, আর যখন যে ইন্ডিয়া স্বীকৃতি দিল তারা লামি গেল যখন, তখন আমি বুঝছি, তখন আমার ইতারা কইছি আস্তে আর মরিও না, কারণ এটা তো বাঙ্গাল বেশি, এটা বুঝে না, এটাই গিয়া মরি যাবো বাফর, হয়তো একমাত্র পুয়া বা তার উপরে নির্ভরশীল, এটার আস্তে আস্তে, তখন ইন্ডিয়া স্বীকৃতি দিল, তখন আমি এরারে, আমি তো কমান্ডার, তো আমি এরারে আস্তে আস্তে, যেমন না তোমরা আর মরিও না পাঠাই, এখন আর তোমার যুদ্ধ দিই স্বাধীনতা, তারাও জীবনে স্বাধীন করিয়া, ওই যেমন এটা একটা গোপন খবর আর কি, আর এটা মরিয়া লাভ নাই, তারা লোক কোন যুদ্ধ করতে হয় বুঝি না, তারা 3 জনও তো আমরা 300 জনের রাখি দেয়, তারা বুঝি না কত তারা বোঝায়, তারা শক্তি তোমার চেয়ে বহু গুণ, এরা লোক তুমি পারতে না, ইন্ডিয়া যখন নামছে আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, এটা আমার গোপন খবর, এটা আমি করতাম আর কি, এটা তো আমার কমান্ড, তারপরে যখন এটা আমার ব্যক্তিগত, সম্পূর্ণ ব্যক্তিগত। 16 তারিখ যখন দেশ স্বাধীন হইল, তখন আমি কত কাজের বাজার পুল নাই তো, কাজের বাজার রাত্রে আমি টাউনে ঢুকি, তখন যখন শহরে ঢুকি, কিন্তু এর আগে ইন্ডিয়ার এটা আইছে, আমাদের ওস্তাদ দখল আইছে, কিন্তু নদী পাড়িয়ে যার কি, কিন্তু আমরা এইবার আমরা কত দূরে থাকি, তখন ওস্তাদ দখল যার কি, তারা সিলেট দেখে যার কি, তখন জিল সাদের উপরে তারা এই পাঞ্জাবি হল আছে, সারেন্ডার করছে না, এই 2 দিন পরে করবো আর কি, হিতা সারেন্ডার আছে 2 দিন পরে করবো। মানুষ যখন জানলো দেশ স্বাধীন হয়ে যাচ্ছে, আপনি যখন দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন, আপনি প্রথমেই বলছিলেন যে এত কষ্ট লাগছিল যে আমি আর দেশে ফিরবো কিনা, কিন্তু যখন দেশ স্বাধীন হওয়ার পরে আপনি আপনার প্রিয় শহর সিলেটে ঢুকছিলেন, তখনকার মনের মানে ফিলিংসটা কি ছিল? তখন আমি ঢুকেও ওদেরকে দিয়ে দিলাম যে বাড়ি করে যাও, অস্ত্র জমা দিলাম, আমারটা জমা দিয়ে তোমরা, আমি একটা লন্ডনের বাড়িতে থাকি, এখানে অস্ত্র জমা রাখি, আমার টুয়াইসি আছে, এর এখানে রাখিয়ে ও সব বাড়ি করে যাও কি, তোমার বাড়ি করে যাও কি, মানে দেশ স্বাধীন হয়ে গেছে, বাড়ি করে যাও, আবার 7 দিন পরে যোগাযোগ করবাই, অস্ত্র জমা দিতে কি বহুত কাম আছে, ও আমি তারা দিই আর কি, আর আমিও শহরাই হই, শহরে তো আমি আমার শহরে আসার পরে কেমন লাগছিল? এটা তো শহরের অবস্থা তো কারেন্ট বারেন্ট নাই, বিভিন্ন নমুনা গাত ঘুত আর্টিলারি পড়ছে, ইটা পড়ছে, এটা তো আনন্দর সীমা নাই, মানুষ তো মানে খুব খুশি। আচ্ছা, যখন মানে 16 ডিসেম্বর শেষ হইলো, আপনারা অস্ত্র জমা দিলেন, আপনি যখন আপনার বাড়িতে পৌঁছালেন, আপনার মা বাবা তখন নিশ্চয়ই জীবিত ছিলেন? জীবিত ছিলেন। আচ্ছা, তখন আপনাকে দেখে তো তাদের মনে হয় নতুন করে আবার আপনাকে পাওয়ার মতো আনন্দ, তারা তো মনে হয় আমি মারা গেছি। আচ্ছা, আমার মাও মনে করছেন, কিন্তু আপনি যে যুদ্ধ করেছিলেন এটা শুনে তখন তাদের কি? না তখন আমার আমার বাড়ি থেকে বর্ডার, এখানে পাঞ্জাবি যেতে পারে না, কিন্তু আমার বাড়িটারে তারা ইন্ডিয়াতে একটা বাড়ি করে দিছে, স্থানীয় মানুষ আর কি, এখানকার মানুষে এই 9 মাস তারা বাতও দিছে, আমার এরকম পেয়ে যায় নাই, আমার বহুত বড় পরিবার, 23-24 জন মানুষ তো একখানে ছিলাম, তো সব তারা, আমরা আর কিছু ক্ষতি করে নাই, ক্ষতি হয়েছে না, আমরা আর কিছু নষ্ট করছে না, আমার বাড়ি তো ক্যাম্পও আছিল, এটাও ক্যাম্প, আমার বাড়িটা ক্যাম্প করছে, দাঁড়িয়েও ক্যাম্প করছিল আমবুলাগঞ্জ, আর আমার বাড়ির কোনো ক্ষতি করছে না, মানুষ খেতে করছে, এই 9 মাস আমার এই দেশের মানুষে বাদ দিছে, এই যে পারুয়া থেকে যখন
মানে বাড়িতে ফিরলেন, তারপরে যখন বাড়িতে ফিরে দেখলাম আমার মা আইছে, আমার নাম ইন্ডিয়াতে লামি আটিয়া আওয়া যায়, আটিয়া আসার পরে যখন সবাই মানে বাড়ির সবাই বাবা আইছেন না, বাবা আইছেন না, মানে আপনিও যখন সবার সাথে দেখা হইলো তখন যে সবাই জানলেন যে আপনি যুদ্ধ করে ফিরেছেন, তখন কি তাদের গর্ব হচ্ছিল নাকি যে আপনি কেন গেলেন এটা নিয়ে? মানে খুব গর্ব ছিল, খুব গর্ব ছিল। আমার এলাকার তো আমি বহুজনের বহু কিছু মানে করছি, এর বিরুদ্ধে আবার আমার দিয়ে অনেকে আবার খারাপ কামও করাইছে, খারাপ মানে খারাপ লোক যারা এরা আমার দিয়ে অনর্থক মিথ্যা অনেকটা করাইতে চাইছে, বড় বড় যারা এরা করছে। আমি বুঝতাম পারলাম যে অনেকটা মিথ্যা ওগুলো আমি করছি। যেমন অনেক ফ্যামিলি আছে মিথ্যা অনেকটা কইতো, আমার অত বড়ি নিচে গেছো না, অত নিচে গিয়ে, কিন্তু এখান থেকে যারা করছে এরা এই মিথ্যা এই নমুনার আমার ব্যবহার করছে। তখন আমি বুঝে নিলাম যে না, আর আমি এইভাবে করতাম না। গ্রাম থেকে আমি টাউন নয়, গ্রামও আমার চাকরিটা ফেরত পাইলেন যে চাকরিতে ছিলেন, উসমান সাহেব দিছে, আবার উসমান সাহেব দিছে। আমার চাকরি তো খাই দিছে আমার বাড়ি ঘর, আমি যার ঘর থাকতাম এখানে জ্বালাই দিছে, ঘর জ্বালাই রাখছে, তারা খাই দিছে আমার পাপের। আমার উসমান সাহেব চাকরি দিয়ে দিছে, উসমান সাহেব চাকরি তো দিছেও উইথ প্রমোশন দিয়ে দিছে, যে তার চাকরিতে দিবাইও উইথ প্রমোশন। কিন্তু প্রমোশন তো আমি তো অত ডিগ্রি নাই, যার জন্য অত বড় হইতাম পারছি না। আমি সুপারিনটেন্ডেন্ট হয়ে গেছি আর কি, যেটা নাকি আমি কোনোদিন ওই ডিগ্রি লাগে, ডিগ্রি এখন কিতা করতো, ডাক্তার তো না আমি, গতিকেও সিভিল যে ডিপার্টমেন্টে আছি এটা ওই ডিপার্টমেন্টেই দিচ্ছে, সুপারিনটেন্ডেন্ট বানাই দিচ্ছে আর কি, উসমানী সাহেবের কথায়। 1971 সালে স্বাধীনতা মানে 26শে মার্চ স্বাধীনতা, আর আমি কোনো সিলেট এবং কথা আছে তুমি এর সিলেটেই রাখবেন, আর কোনো জায়গা না, সিলেটেই রাখবেন, সিলেট ছাড়া কোনো বদলি হতে পারবেন না, আমার বদলি করতো খালি। তো স্বাধীনতার 50 বছর পরে ওই সময়ের বাংলাদেশ, 1971 সাল পরে 16 ডিসেম্বর পরের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, আর বর্তমানের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এই দুইটার মধ্যে কি মানে স্বাধীনতা কি মানুষ এখন উপভোগ করতেছে, নাকি আপনারা যেরকম চেয়েছিলেন যে দেশটা এরকম হবে এরকম কি হয়েছে কিনা? না চাইছিলাম, এটা এখন হইতেছে, এখন চাইতেছে। মানে কিছু সময় আমরা কিন্তু পারি নাই, বহুদিন আমরা মুক্তিযোদ্ধা পরিচয় দিতে পারি নাই। আমাকে অফিস থেকে নিয়ে গেছে, এইভাবে সচেতন নাগরিক যারা অফিস থেকে নিয়ে গেছে, আমরা অনেকদিন আমরা মুক্তিযুদ্ধই বলি নাই, আমারে খুব টর্চার করছে এবং আমার গুলির অর্ডার ছিল, জিয়া রহমান আমলে আমার গুলির অর্ডার ছিল। শেখ মুজিব মারার পর আমার নিল কিন্তু অফিস থেকে দরিয়া, আমার নিল বাবুল হোসেন বাবুল নিল, টিপুরে নিল, মানে এখানে যারা আছে লিডিং পার্টে এরা সবরে নিয়েছে দরিয়া এবং হেভি টর্চার করছে মাথা থেকে পাও পর্যন্ত, যেটা নাকি আমার গরু বান্ধাইবার মতো করে নিয়েছে আর কি। আমরা স্বাধীন করার পরেও আপনাদেরকে পরবর্তীতে আরো এবং 3 মাস পরে আমি নির্দোষ খালাস হয়েছি, কারণ আমারে সবাই মানে পাবলিক রিপোর্ট আমার ভালো ছিল, পাবলিক যারা আমার দেশের পাবলিক বা যে কোনো পাবলিক আমারে ভালো পাইতো। আমি কেউ ক্ষতি করি নাই, ইচ্ছা করে কেউ ক্ষতি করি নাই, আমি পারতে মানুষের মানে সাহায্য করছি, মা বাবার দোয়া ছিল, আশীর্বাদ ছিল, আল্লাহর ইচ্ছায় আমি বাঁচিয়ে আছি, আমি কেউ ক্ষতি করি নাই, কিন্তু চিন্তা করছি না। এখন আপনারা মানে দেশের মানে স্বাধীনতার 50 বছর পরে এখন যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আপনারা এই হাসিনা সরকার তো বহু আমাদের বহু খুশি দিচ্ছে, আমাদের একজন মুক্তিযোদ্ধার সঠিক মূল্যায়ন হয়েছে এবং আমরা বহু টাকা এখন ভাতা দিতেছে, 20,000 টাকা ভাতা আমাদের জন্য এটা কম বড় কথা নয়। আমরা তো আমরা নির্যাতিত ছিলাম, অনেক আমাদের ভিতরে ভিক্ষা করতো, মানে খুব গরিব ছিল, বাড়িঘর নাই, মানে কষ্টের সীমা নাই। 90% তো গরিব, 90% অশিক্ষিত এই নমুনার মানুষ ছিল। তো এরা বর্তমানে যে আরাম পার, আমরা ভালো লাগে। আমি এটা বলি না, আমি ধনী মানুষের ছেলে, আমার বাবা ধনী মানুষ ছিল, ধনী মানুষ ছিলেন, এলাকার ধনী মানুষ হিসাবে আমার কথা না, কিন্তু আমার মুক্তিযোদ্ধার কথা বলছি। আমি কোনোদিনও মুক্তিযোদ্ধার কোনো কিছু আমি নেই নাই, আমি কোনোদিনও আমি নেই নাই যে মুক্তিযোদ্ধার জায়গা নেও কি তা নয়, এটা আমি নেই নাই কোনোদিনও, কারণ আমার সব কিছু আছে, আমি কেন নেব? মানে যারা যুদ্ধ করেছে কিন্তু যুদ্ধে স্বীকৃতি পায় নাই, তারা স্বীকৃতি পায় নাই, কিন্তু আমারও দেওয়া দিতে, কিন্তু আমি নাই। আমি বোম্বাই, তুমি জানো আমার বোম্বাই দিয়ে তখন ওই যে আমার একটা গড় দেওয়া দিচ্ছে, কিন্তু গড় এটা দেওয়া দিচ্ছে আমার ক্যান্টনমেন্ট, এটা গড় দেওয়া দিচ্ছে, এটা আমি নাই, কিন্তু আমি কিন্তু তখন এই কোন বোম্বাই না, তো তুমি জানো বোম্বাই এটা ছোটো হোক দেওয়া দিছে, তো এটা দেওয়া দিচ্ছে। তবে আমি তো এইগুলো দরকার নাই, আমি তো যাইতেও পারবো না। আমার যদি এখন গড় এটা দিয়ে খাদিম ভাই আমার একটা গড় দিলাই যদি হো জঙ্গল ভাই, আমি যাইনি। আমি আমার বাড়ির দ্বারে তো বহু জায়গা নিছে, আমি যাই না, আমি নেই আমি তা নেই আমি কোনোদিনও চাইতাম না, আমার পরের প্রতি তার লোভ ছিল না। তো আমার মুক্তিযুদ্ধের বাইরে শান্তি পাইছে, এটা আমি শান্তি পাই, বুঝছেন?
আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাদেরকে এত বড় একটা মানে যুদ্ধের গল্প শোনানোর আরো জন্য। বহু কিছু, এটা শেষ হবে না, হ্যাঁ, এর শেষ যুদ্ধের না। গল্প আমরাও আসলে শুনতে চাই, কিন্তু আমাদের সময় খুবই অল্প। আমরা এই তোমরা এই যে তুমি যে এত বড় হইয়া আইছো, এটা আমার গর্ব যে আমি আসলাম গতিকে, আমি যুদ্ধ করছি গতিকে, তোমরা মতো মানুষ দেখলে হাসি মানে খুশি লাগে। তুমি ডিসি হইছো, তুমি এসপি হইছো, তুমি বড় হইছো, বড় চেয়ারও বইরায়, আমি মনে মনে চিন্তা করি এই তো বইতে ঠিকও আছে। আমি চিন্তা করি আমার ছেলে তো, আমি মনে মনে চিন্তা করি আমার ছেলে তো সে, আমার ছেলে না হোক কিন্তু তো ছেলে, আজকে যারা মুক্তিযোদ্ধার সন্তান এরা তো আজকে এসপি ডিসি বড় চেয়ারও তারা আছে, তুমি এটা বড় চেয়ার আছো, এটা আমার গর্ব, এটা আমি আনন্দিত। আচ্ছা, এটা আপনাদের মানে সবকিছু শুনলাম, এখন আপনার পারিবারিক জীবন, বর্তমানে জীবন সম্বন্ধে শুনবো আর কি। পরিবারে কে কে আছেন? পরিবারে তো আমরা 4 ভাই ছিলাম এবং 4 ভাই 3 বোন। আমি লাকি 7, সবের ছোট। আচ্ছা আচ্ছা তে আমার কেউ নাই, আমার ছোটো সময় থেকে তো আমি জীবনটা আমার শহরে, আমি গ্রামে থাকি নাই। আচ্ছা তো গ্রামে আমার কেউ নাই বর্তমানে। আচ্ছা। আর বর্তমানে আপনার পারিবারিক জীবনে কে কে? আমার পারিবারিক জীবনে তো আমার 2 ছেলে, মেয়ে নাই। আচ্ছা মেয়ে একটা আনছি, মেয়ে মানে একটা আনছি ছোটো। আচ্ছা এইভাবে আমরা খুব সুখেও আছি, খুব ভালো আছি। আমার 2 নাতনি, পরম নাতনি 2 জন, এরা আমার শাসন করে, আচ্ছা। নায়িকার মতো চেহারা। আনন্দে দিন কাটছে এখন। এই আমার নিজস্ব ঘর, নিজস্ব বাড়ি, সব কিছু আমার নিজের, সমস্যা নাই। আমি সুখে আছি, সকল সময় সুখে, আল্লাহ সুখে রাখে। আমার ছেলেরাও ভালো। তো এতক্ষণ শুনছিলেন আপনারা যুদ্ধদিনের গল্পে আজকের অতিথি নীলকান্ত সিনহার কাছ থেকে আমরা যুদ্ধের অনেক গল্প শুনলাম, তার যুদ্ধে যাওয়ার গল্প শুনলাম। উনি অনেক কষ্ট করে বাংলাদেশ পাড়ি দিয়ে ইন্ডিয়ায় যুদ্ধে গিয়েছেন, ওইখানে ট্রেনিং করেছেন এবং বাংলাদেশে বিভিন্ন অপারেশন সাকসেসফুলি করেছেন এবং বর্তমানে গত ডিসেম্বর আমার ইন্ডিয়া নিচে রাষ্ট্র সম্মান। এবং আপনারা শুনে আরও খুশি হবেন, 2020 সালের ডিসেম্বরে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ থেকে মাত্র 30 জন মুক্তিযোদ্ধা যারা সস্ত্রীক ইন্ডিয়া ভ্রমণ করেছিলেন ইন্ডিয়ান হাই কমিশনের দাওয়াতে। তো তিনিও ওনার স্ত্রী সহ ইন্ডিয়াতে ঘুরে আসছেন 3 দিনের রাষ্ট্রীয় সম্মানে। ওইখানে অনেক আনন্দঘন মুহূর্তে কাটিয়েছেন এবং অনেক সম্মাননা পেয়ে দেশে ফিরে এসেছেন। তো আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই বাংলা ভিউর সাথে থাকুন।